এই নদী, কি হলো? তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? আমার কাছে আসো। আমার একা একা ঘুম আসে না। না, একদমই না। আমি তোমার কাছে যাব না। তোমার কাছে গেলেই তো আমি তোমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করা শুরু করবে। আর তখন আমার ঘুমের 12টা বেজে যাবে। তোমার কাছে গেলে তুমি আমাকে সারা রাত ঘুমাতে দাও না। আর আমি যদি সারা রাত ঘুমাতে না পারি তাহলে সকালবেলা অফিসে গিয়ে কাজ করব কি করে? আরে প্লিজ বউ আমার, তুমি আমার কাছে আসো। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। তাহলে আমি কি করব বলো? বিয়ে করেছি তো বউকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য। এখন যদি বউকে জড়িয়ে ধরে ঘুমাতে না পারি, তাহলে বিয়ে করে আমার লাভটা হলো কি? দেখো, এসব ফালতু কথা আমার সঙ্গে বলতে আসবে না। আমি লাভ লসের হিসাব করে তোমাকে বিয়ে করিনি। আমার বাবা বলেছিল তোমাকে বিয়ে করতে, তাই আমি তোমাকে বিয়ে করেছি। এখন যদি তুমি এইভাবে আমার সঙ্গে থাকতে পারো তাহলে থাকো, না থাকতে পারলে এখান থেকে চলে যাও। আমি তোমাকে জোর করে বেঁধে রাখবো না। তোমাকে জোর করে বেঁধে রাখার কোনো ইচ্ছে আমার নেই। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি সবটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি যদি জোর করে তোমাকে কাছে টেনে না নিই, তাহলে তুমি কখনোই নিজের থেকে আমার কাছে আসবে না। তুমি নিজেকে সব সময় আমার থেকে দূরে দূরে রাখার চেষ্টা করবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। তাই তোমাকে দূরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর তখনই নদী নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই রাকিবের সঙ্গে পেরে উঠল না। রাকিব তাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর তার দুই হাত দিয়ে নদীকে নিজের সঙ্গে জোর করে চেপে ধরল। বেশ কিছুক্ষণ ঠোঁটে কিস করার পর রাকিব নদীর ঘাড়, গলায় আর সারা শরীরে কিস করতে লাগলো। আর এইদিকে রাকিবের ছোঁয়া পেয়ে নদী অনেকটাই উতলা হয়ে গেল। সে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আরে কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। প্লিজ ছেড়ে দাও আমাকে। উফ জান পাখি, প্লিজ এরকম করো না। আমি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার কাছ থেকে আমার ভালোবাসা আদায় করে নেব। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি নিজে থেকে আমার কাছে ধরা দেবে না। আমার ভালোবাসা আমাকে তোমার কাছ থেকে আদায় করে নিতে হবে। এই কথা বলে রাকিব নদীকে নিজের আরও কাছে আর তার সারা শরীরে আরও আদর করতে লাগলো। একটা সময় নদী নিজেই নিজেকে রাকিবের কাছে সঁপে দিল। তারপর প্রায় ঘন্টাখানেক চলল তাদের প্রেমময়ী ভালোবাসার আদান প্রদান পর্ব। ঘন্টা খানেক পর রাকিব নদীর উপর থেকে নেমে পড়ল আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দুজনে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। সকালে নাস্তা করে তারপর দুজনে বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে এসেই নদী নিজের কেবিনে চলে গেল। আর এইদিকে রাকিব নিজের কেবিনে আসা মাত্রই অফিসের পিয়ন এসে বলল, স্যার, আপনাকে নদী ম্যাডাম এক্ষুনি ওনার কেবিনে ডাকলেন। আরে এসব তুমি কি বলছো? এই তো সবেমাত্র তোমার ম্যাডাম আর আমি একসঙ্গে আসলাম। তাহলে এক্ষুনি কেন তোমার ম্যাডাম আমাকে নিজেই কেবিনে ডাকছেন? তার ওসব ব্যাপারে তো আমি কোনো কিছুই বলতে পারবো না, কারণ ম্যাডাম আমাকে ওসব ব্যাপারে কোনো কিছুই বলেননি। উনি শুধু বলেন আমি যেন আপনাকে বলে দিই আপনি ওনার কেবিনে গিয়ে ওনার সঙ্গে দেখা করেন। তাই আমি আপনাকে বলতে এলাম, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন। তা না হলে তো জানুনি, ম্যাডাম আমাকে বকাবকি করবে, যে বলবে আমি আপনাকে কিছুই বলিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। আমি ম্যাডামের সঙ্গে দেখা করে নেব। আর হ্যাঁ, আমার জন্য 1 কাপ গরম কফি বানিয়ে দিও তো। আমার মাথাটা একটু ব্যথা করছে, কফি খেতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে না হয় আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আপনি এক্ষুনি একবার নদী ম্যাডামের সাথে দেখা করে আসুন। তা না হলে কিন্তু আমাকে বকা খেতে হবে, এটা আমি আপনাকে বলে দিলাম। এই বলে পিয়ন সেখান থেকে বের হয়ে রাকিবের জন্য কফি আনতে চলে গেল। আর এইদিকে রাকিব ব্যাগটা ডেস্কে রেখে তারপর নদীর কেবিনে চলে গেল তার সঙ্গে দেখা করতে। নদী তখন নিজের চেয়ারে বসেছিল। রাকিবকে দেখে এসে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার রাকিব? অফিসে বসের কেবিনে আসতে হলে তাকে সালাম দিতে হয়, তার সঙ্গে কৌশল বিনিময় করতে হয়। কিন্তু আপনি তো দেখছি ইদানিং সবকিছুই ভুলে যাচ্ছেন। খুবই বেয়াদবি করছেন। আরে নদী, তুমি আমার বিয়ে করা বউ। তোমার কেবিনে আসতে হলে আমাকে অনুমতি নিতে হবে কেন?
মিস্টার রাকিব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার অফিস। এই অফিসের একমাত্র মালিক আমি, আর আপনি আমাদের অফিসের বেতনভুক্ত কর্মচারী। আরে নদী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? স্বামীর সঙ্গে কেউ এরকম আচরণ করে? স্বামীকে কেউ নাম ধরে ডাকে? যাই হোক, নাম ধরে ডাকলে সেটা না হয় ভালো কথা, কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে এরকম আচরণ করবে নাকি? মিস্টার রাকিব, আপনাকে আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, এটা আপনার বাসা নয়, এটা আমার অফিস। এখানে আমার কথা মতোই সব কিছু হবে। আর আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন, সেটা আমি আপনাকে এরপর আর কোনো দিন বলে দিতে চাই না, যেন এই কথাটা আপনার মাথায় থাকে অলওয়েজ। আর আপনি যদি আমার কথা মতো না চলতে পারেন, তাহলে আপনি একটা কথা মনে রাখবেন, এই চাকরিটা আপনি হারাবেন, কারণ আমার অফিসে কোনো বেয়াদবের ঠাঁই নেই। আমার অফিসে কাজ করতে হলে আদব কায়দার সহিত চলতে হবে। রাকিব তখন আর নদীর কথায় কোনো উত্তর করলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। নদী নিজের টেবিলে বেশ কিছু ফাইল রাখলো আর ওগুলো রাকিবের দিকে এগিয়ে দিয়ে বলল, মিস্টার রাকিব, এখানে বেশ কিছু ফাইল আছে। আপনি তো জানেন আমাদের কোম্পানি সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে যে এগ্রিমেন্ট করেছিল তার শিপমেন্ট আগামীকাল আসবে। আপনি এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সেই প্রজেক্টের ফাইল। আপনি এই ফাইলগুলো নিয়ে যান আর আমাকে আজ দিনের মধ্যেই এগুলো কমপ্লিট করে দিয়েন। আমি বুঝতে পারছি না, তোমার মাথায় ভূত উঠেছে নাকি? তুমি কী সব কথা বলছো? এতগুলো ফাইল একদিনে কিভাবে করব? তাছাড়া গতকাল অফিসে সেরকম কোনো কাজ ছিল না। তুমি এই ফাইলগুলো আমার কাছে দিয়ে রাখলে আমি এগুলোর কাজ অনেকটা এগিয়ে রাখতে পারতাম। শাট আপ অ্যান্ড ইটস ইউর লাস্ট ওয়ার্নিং। আপনি আমাকে অফিসে এসে কখনোই তুমি করে কথা বলবেন না। অফিসে আমি আপনার বস, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। আপনি এই ফাইলগুলোর কাজ আজকের মধ্যেই কমপ্লিট করে দেবেন। আমি আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। রাকিব তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে নদীর কেবিন থেকে ফাইলগুলো নিয়ে নিজের কেবিনের দিকে আসতে লাগলো আর নদীর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কেন যে এমন একটা মেয়েকে বিয়ে করতে গেল আল্লাহই ভালো জানে। আজ বাবার কথা শুনলে হয়তো একটু ভালো হতো। আজকাল কারোর চোখে ছেলেদেরকে বাবার বেশি বাধ্য হতে নেই, তাহলে কপালে খারাপ আছে। যাই হোক, এরপর রাকিব ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে আসলো আর ফাইলগুলো কাজ করতে লাগলো। দেখতে দেখতে কখন যে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে গেল সেই খেয়াল তার নেই, কারণ সে কাজে খুবই মনোযোগী আর পারদর্শী। সে যখন কোনো কাজ করে তখন যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ সে তার চারপাশে কিয়ামত হয়ে গেল সেটা লক্ষ্য করে না। এদিকে বিকেল 3টার দিকে রাকিবের অফিস সহকারী তমা এসে তার সঙ্গে দেখা করে। কি ব্যাপার রাকিব, তোমাকে আজ লাঞ্চ পিরিয়ডে লাঞ্চ করতে দেখলাম না। তুমি কি ম্যাডামের সঙ্গে লাঞ্চ করছো নাকি? হুম। আরে না, সেরকম কোনো ব্যাপার না। আমি ম্যাডামের সঙ্গে লাঞ্চ করিনি। তাছাড়া আমি তো বুঝতেই পারিনি কখন লাঞ্চ পিরিয়ড হয়েছে। এখন কয়টা বাজে? মিস্টার রাকিব, আমি বুঝতে পারি না তুমি এরকম কেন। নিজের খাওয়া দাওয়া কোনো কিছু ব্যাপারে তোমার খেয়াল নেই। তুমি যখন কোনো একটা কাজ নিয়ে বসো তখনই ওই কাজটা শেষ না হয়। যতক্ষণ ওই কাজটা শেষ না হয় তুমি আর চারপাশে কিয়ামত হয়ে গেলেও ওটা লক্ষ্য করো না। কেন বলো তো, তুমি এইরকম কেন? আমি কাজ করতে খুব ভালোবাসি। তাছাড়া আমি কাজকে খুব পছন্দ করি। আমি যখন কোনো কাজ করি তখন আমার মনে হয় ওই কাজটাকে মনোযোগ দিয়ে করা উচিত, যেন ওই কাজটায় কোনো সমস্যা না হয় আর কাজটা পারফেক্টলি হয়। তাই আমি কাজ করার সময় চারপাশে কোনো মনোযোগ দেই না। যাই হোক, কোনো সমস্যা নেই। আমার পেটে তেমন ক্ষুধা লাগেনি। পেটে যদি ক্ষুধা লাগতো তাহলে আমি বুঝতে পারতাম আর তখন খাবারটা খেয়ে নিতাম। যাই হোক, আপনি হঠাৎ আমার কেবিনে কেন? লাঞ্চ পিরিয়ডে যখন লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম তখন আপনাকে দেখতে পেলাম না, তাই আপনার সঙ্গে একবার দেখা করতে আসলাম। আপনার কাজ আবার ম্যাডাম কোনো কাজে ফাঁসিয়ে দিয়েছে কিনা সেটা দেখার জন্য। সেটা আবার বলতে হয় নাকি? আপনাদের ম্যাডাম তো সব সময় শুধু আমার পিছনে পড়েই থাকে। কেন যে এরকম করে সেটাই বুঝতে পারি না। মেয়েটা আমায় ভালোবাসে নাকি অবহেলা করে সেটাই এখনো বুঝে উঠতে পারলাম না। তাহলে একটা কাজ করুন, আপনি আপনার থেকে কিছু ফাইল আমাকে দিয়ে দিন, আমি এগুলো করে দিই। আজকে আমার সেই রকম কোনো কাজ নেই, আমি আপনাকে সাহায্য করতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি তো জানেনই আপনাদের ম্যাডাম কেমন। আমি যদি
আমি যদি কিছু কাজ আপনাকে দিয়ে করিয়ে নেই তাহলে হয়তো আমার একটি সুবিধা হবে, কিন্তু সেটা যদি আপনাদের ম্যাডাম জানতে পারে তাহলে তো আমাকে খুবই বকাবকি করবে। আর কারো কথা শুনে আমার একদমই ভালো লাগে না। তাই একটু কষ্ট করে হলেও আমি সবগুলো কাজ ঠিক করে নেব। আপনার আমাকে কোনো সহযোগিতা করতে হবে না। আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ম্যাডাম কোনোভাবেই কোনো কিছু জানতে পারবে না। আমি খুব গোপনীয়তার সহিত আপনার কাজটা করে দিয়ে যাব। দেখবেন ম্যাডাম কোনো কিছুই বুঝতে পারবেন না। এই বলে তমা রাকিবের কাছ থেকে বেশ কিছু ফাইল নিয়ে নিজের কেবিনে চলে গেল। আর তারপর সেগুলোর কাজ শেষ করে চুপি চুপি রাকিবের কেবিনে আবার পৌঁছে দিল। তমা যখন ফাইলগুলো রাকিবের কাছে পৌঁছে দিয়ে রাকিবের কেবিন থেকে বের হতে যাবে, তখনই নদী সেখানে চলে আসে। আর নদী তমাকে দেখি চিৎকার করে বলে ওঠে, কি ব্যাপার মিসেস তমা, আপনি এখানে কি করতেছিলেন, কি করতে এসেছিলেন? আপনাকে না বলেছি আপনি যতক্ষণ অফিসে থাকবেন ততক্ষণ নিজের ক্যাবিনে থাকবেন, তাহলে অন্য কারোর সঙ্গে কথা বলবেন না? ম্যাডাম, আমি স্যারের সঙ্গে কথা বলতে আসিনি। ছোট্ট একটা হেল্প করার ছিল, তাই আসলাম। আসলে আমি একটা কাজ বুঝতে পারতেছিলাম না, তাই স্যারকে বললাম আর উনি ওটা দেখিয়ে দিলেন। মিসেস তমা, আপনি হয়তো ভুলে গেছেন আমি এই অফিসের বস, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেব, কিন্তু তাই বলে আপনি রাকিবের সাথে কেন আসবেন? দেখুন ম্যাডাম, আপনার অফিসে চাকরি করি বলে যে আপনি আমার সঙ্গে যা তা আচরণ করবেন সেটা কিন্তু একদমই হবে না। আপনার অফিসে আমি এমনি এমনি কাজ করি না। আপনি আমাকে বেতন দেন, তার বিনিময়ে আমি কাজ করি। তাই আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টাও করবেন না। আপনি যদি আমার সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে আমি কিন্তু আপনার অফিসের চাকরি ছেড়ে চলে যেতে দুবার চিন্তা করব না। তার একটাই মাত্র কারণ, নিজের যোগ্যতায় চাকরি করলে দুনিয়াতে চাকরির অভাব নেই। আমি যে কোনো জায়গায় যে কোনো পোস্টে চাকরি পেয়ে যাব। নদী তখন তমার সঙ্গে আর কোনো কথা বলল না। তমা সেখান থেকে সোজা নিজের কেবিনে চলে যায়। আর এইদিকে নদী রাকিবের কেবিনে প্রবেশ করি। রাকিব তখনও ফাইলে কাজ করছিল। রাকিব নদীকে দেখে উঠে যায় আর সালাম প্রদর্শন করে। আসসালামু আলাইকুম ম্যাডাম, গুড আফটারনুন। ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। যাই হোক মিস্টার রাকিব, আপনার কাজ কত দূর এগোলো? আজকে দিনের মধ্যে এই সবগুলো কাজ শেষ করতে পারবেন তো? তা না হলে কিন্তু সারা রাত আপনাকে অফিসের কাজ করতে থাকতে হবে, কারণ রাত 8টার পর আমি অফিস তালা দিয়ে তারপর চাবি নিয়ে চলে যাব। এসব তুমি কি বলছো? তোমার কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? আমি এতগুলো ফাইলের কাজ এত তাড়াতাড়ি কি করে শেষ করব? তাছাড়া তুমি যদি আমাকে অফিসে রেখে চলে যাও তাহলে আমি বাসায় ফিরবো কি করে? আমি তো আমার নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারি না। তাহলে কি আমি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেব নাকি? সেটা তো আমি বলতে পারবো না, আর আমার বলার কোনো দরকারও নেই। তুমি তাড়াতাড়ি করে নিজের কাজগুলো শেষ করে অফিস থেকে বাসায় চলে যাও। যদি 8টার মধ্যে শেষ করতে না পারো তাহলে আমি যেটা বলেছি সেটাই হবে, তোমাকে এখানেই থাকতে হবে। এই কথা বলে নদী রাকিবের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে যায়। আর নদী চলে যাওয়ার পর রাকিব নিজ গতিতে কাজ করতে থাকে। যত দ্রুত সম্ভব শেষ করা যায়, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠল না। 3 ভাগের 1 ভাগ ফাইল রয়ে গেল কাজ করার বাকি। থাকবেই বা না কেন, এতগুলো ফাইলের কাজ কি একদিনে করা সম্ভব নাকি? যাই হোক, অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট আগে নদী রাকিবের কেবিনে আসে। আর ফাইলগুলো এখনো শেষ হয়নি দেখে নদী চিৎকার করে বলে ওঠে, কি ব্যাপার? আমি সেই কখন ফাইলগুলো রেখে গেছি, এখনো ফাইলের কাজগুলো শেষ হয়নি কেন? আপনি কি শুরু করেছেন? আপনার কি আজ অফিস শেষ করে বাড়িতে যাওয়ার কোনো নিয়ত নেই নাকি? আরে না ম্যাডাম, আপনি এরকম কেন বলছেন? আমি অবশ্যই বাসায় যেতে চাই। তাছাড়া আমি তোমার যথাসাধ্য মতো চেষ্টা করেছি এই কাজগুলো শেষ করার জন্য, কিন্তু আমি যদি কাজগুলো শেষ করতে নাই পারি তাহলে আমার কি করার আছে আপনি নিজেই সেটা বলুন। এমন তো নয় যে আমি চেষ্টা করিনি, তাহলে আপনি আমাকে দোষ কেন দিচ্ছেন? দেখুন, আমার মুখে মুখে তর্ক করা আমার একদমই পছন্দ নয়, তাই আমি আপনাকে বলে দিচ্ছি। আর সারা রাত আপনাকে এখানেই থাকতে হবে, আপনি বাসায় ফিরতে পারবেন না। আপনার কাজ শেষ হলে আপনি আমাকে একটা ফোন দেবেন, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব,
তারপর না হয় বাসায় চলে যাবেন। এরপর রাকিবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী অফিস থেকে বের হয়ে চলে আসে। আর এইদিকে রাকিব নিজের কেবিনে বসে নিজের মাথার চুল ছিঁড়তে থাকে। আর পারবেই না কেন, নদী তার বিয়ে করাবো, আর সেখানে নদী তার সঙ্গে এরকম খারাপ আচরণ করে অলওয়েজ, এটা সে আর মেনে নিতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সে আবার কাজে মন দিল। তার কাজ শেষ করতে করতে রাত 2টার মতো বেজে গেল। আর তখনই সে নদীর ফোনে ফোন দিল, কিন্তু নদীর ফোন সুইচ অফ বলছিল। নদী তো কখনোই ফোন সুইচ অফ করে না, তাহলে কি নদীর কোনো সমস্যা হয়েছে? এই কথা চিন্তা করতে করতে রাকিব তাদের বাড়ির কেয়ারটেকারের কাছে ফোন দিল। আর কেয়ারটেকারের কাছে ফোন দিয়ে জানতে পারল নদী অনেক আগে ঘুমিয়ে পড়েছে। রাকিব খুব ভালোভাবেই এখন বুঝতে পারল নদী ঘুমিয়ে পড়েছে বলেই তার ফোন সুইচ অফ। তাই রাকিব আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু কি করে অফিস থেকে বের হবে? অফিস থেকে বের হয়েই বা কী করবে? অফিস থেকে তার বাসা অনেকটা দূরে, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া একদমই সম্ভব নয়। তাই সে হতাশ মনে নিজের কেবিনে চলে গেল আর নিজের চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা নদীর ডাকে ঘুম ভাঙল। কি ব্যাপার মিস্টার রাকিব? আমি শুনলাম আপনি নাকি কাল রাতে আমাকে ফোন করেছিলেন অনেকবার, কিন্তু ফোন করার কোনো লাভ হয়নি, কারণ আপনি আমার সঙ্গে কথা বলতে পারেননি। আই এম সো সরি, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। নদী, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো? তুমি আমার বিয়ে করা বউ, তার স্বামীর সঙ্গে এরকম করে বিশ্বাস করো? আমি এটা জীবনেও কোনোদিন দেখিনি, এই প্রথমবার তোমার কাছে দেখছি। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। কেন, আমাকে যখন বিয়ে করতে এসেছিলে তখন তো তোমাকে আমি অনেকবার রিকোয়েস্ট করে বলেছিলাম প্লিজ তুমি আমাকে বিয়েটা করো না, কিন্তু তুমি তো তখন আমার কোনো কথাই শুনলে না। তাহলে এখন কেন তুমি আমার অত্যাচার সহ্য করতে পারছো না? তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে। নয়তো সারা জীবন তোমাকে এইভাবেই জ্বলে পুড়ে মরতে হবে। আমি কোনোদিনও তোমাকে শান্তিতে থাকতে দেব না। আই এম সো সরি। তুমি আমার কাছে যেটা চাইছো সেটা কোনোদিনও হবে না। আমি তোমাকে কোনোদিনও মুক্তিও দেব না, আর ডিভোর্স দেব না। তোমাকে আমার কাছেই থাকতে হবে। সে তুমি যাই কিছু করো না কেন, কোনো লাভ হবে না তাতে। তুমি আমার বাবার সম্পত্তির লোভে পড়ে আমাকে বিয়ে করেছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এই সম্পত্তি থেকে এক কানা করিও খসাতে দেব না। তুমি চাকরি করে আর 5টা সাধারণ স্টাফের মতোই বেতন পাবে। আমি তোমাকে কোনোদিনও এই কোম্পানির মাথায় বসতে দেব না। এই কথাটা তুমি সব সময় মাথায় রেখো। তোমার রাজত্বে রাজা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু তোমার মনের মণিকোঠে একটু জায়গা করতে চাই। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল, কিন্তু তুমি আমার অফিসের বস, তাই তোমাকে কোনোদিনও আমি আমার মনের কথা বলতে পারিনি। কিন্তু তোমার বাবা সত্যি খুব অসাধারণ একজন প্রতিভাবান সম্পন্ন মানুষ। তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন আমি তোমাকে ভালোবাসি, তাই তো তিনি তোমাকে আমার হাতে তুলে দিলেন। যাই হোক, তুমি আমাকে এখন ভালোবাসো না, তবে তাতে কোনো আপত্তি নেই আমার। আমি আল্লাহর উপর ভরসা রাখি। আমি বিশ্বাস করি কোনো একদিন এমন হবে যে তুমি নিজের থেকে আমাকে ভালোবাসবে। শুধু ভুল হবে, তুমি আমাকে পাগলের মতো ভালোবাসবে। এটা তোমার কল্পনার অতীত, এটা কোনোদিনও বাস্তব হবে না। তাই এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি যাই কিছু করো না কেন কখনোই আমার পারফেক্ট স্বামী হতে পারবে না। তুমি তো আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে পারবে, কিন্তু আমার মন সেটা তো জোর করে দখল করতে পারবে না। আমি আমার বয়ফ্রেন্ড নিলয়ের সঙ্গে কথা বলেছি, সে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে, আর তারপর আমরা দুজন বিয়ে করে নেব। সেটা তুমি কখনোই করতে পারবে না। বাংলাদেশে একটা ছেলে 2টা বিয়ে করার নিয়ম আছে, কিন্তু একটা মেয়ের একজন স্বামী বর্তমান থাকা অবস্থায় আরেকজন স্বামীকে বিয়ে করার কোনো নিয়ম নেই। পূরণ হবে না। তোমাকে আমার কাছে থাকতে হবে এবং আমার হয়েই থাকতে হবে। এই কথা শুনি নদী তখন আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে যায়। এদিকে সাগর তার কেবিনে ওয়াশরুমে চলে যায় আর সেখান থেকে ফ্রেশ হয়ে এসে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে নেয়। তারপর আবার নিজের কেবিনে আসে আর ফাইলগুলো নিয়ে নদীর কেবিনে চলে যায়, আর সবগুলো ফাইল নদীর হাতে বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে আসে। তখনই তার মা তাকে ফোন দেয়। কি রে বাবা, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আর দিয়া কেমন আছে?
এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে বাবা তোকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। দিয়ার তো আগামী পরশুদিন থেকে ভার্সিটির এক্সাম শুরু হতে চলছে। তাই তার কিছু টাকা লাগবে। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি দিয়াকে বলো একটি বিকাশ নাম্বার দিতে, আমি টাকা পাঠিয়ে দেব। টাকা আমার কাছে আছে। তোমার শরীরের কি অবস্থা? তোমার হাঁটুর ব্যথা এখন কিছুটা কমেছে কি? আলহামদুলিল্লাহ বাবা, আগে থেকে অনেকটাই কমে গেছে। তোর শরীর কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? বৌমা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক। আর তোমার বৌমার কথা কি বলবো, সে তো এক কথায় অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। সত্যি কপাল করে এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আচ্ছা আম্মু, ঠিক আছে, এখন তাহলে রাখি। রাতে তোমার সঙ্গে কথা বলবো। আসলে অফিসে একটু কাজের চাপ বেশি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই ফোনটা রেখে দে। নিজের খেয়াল রাখিস আর বৌমারও খেয়াল রাখিস। দুজনেই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। এই কথাগুলো বলতে বলতে রাকিবের আম্মু ফোনটা কেটে দিল। আসলে মায়ের মন সবসময় সন্তানের জন্য কাঁদে, কিন্তু নদী কেন এরকম করে সেটাই তো রাকিব বুঝে উঠতে পারে না। কারণ 1 বছরের মতো হয়েছে তাদের বিয়ে, এখনো পর্যন্ত নদী একটা বারের জন্য রাকিবদের বাড়িতে যায়নি। রাকিবকেও তার ফ্যামিলি মেম্বারদের এখানে নিয়ে আসতে নিষেধ করেছে, তাই রাকিব তার মা বাবাকে এখানে নিয়ে আসতে পারছে না। তবে সেই দিনটা বেশি দিন যাবে বলে মনে হয় না, কারণ গতকালই রাকিবের শ্বশুরমশাই রাকিবকে ফোন করেছিল। উনি বলেন উনি 2 দিনের মধ্যে বাংলাদেশ ফিরে আসবেন। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আর তুমি বাংলাদেশে ফিরে এসেছো সেটা আমাকে বললে না কেন? আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম। তুমি অবশ্যই কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকো, তাই তোমাকে কোনো কিছু বলা হয়ে ওঠেনি। যাই হোক, তুমি কেমন আছো আর অফিস কেমন চলছে? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছে। তোমার কি অবস্থা? আর যুক্তরাষ্ট্রের ব্যবসার খবর কি? আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলছে। যাই হোক, রাকিব কোথায়? রাকিবকে তো দেখতে পাচ্ছি না। অফিসের কাজে ব্যস্ত আছে। আসলে অফিসের কাজের চাপ তো একটু বেশি, আমি একা একা সামাল দিতে পারছি না, তাই ওকে বলেছিলাম অফিসে যেতে। এসব তুমি কি বলছো? ও আমাদের বাড়ির জামাই, ও অফিসে গিয়ে কাজ করছে, তাও আবার তুমি ওকে অফিসে রেখে চলে এসেছো? এগুলো আমি কি শুনছি নদী? আমি তো তোমার কাছ থেকে কখনো এগুলো আশা করি না। আমি কি করব তুমি বলো না? একা একা যদি অফিস সামলাতে না পারি আর অফিস সামলানোর মতো পারফেক্ট কাউকে খুঁজে না পাই, তাহলে রাকিবকে দিয়ে একটু কাজ করিয়ে নিলে ক্ষতি কোথায়? তাছাড়া সে তো সারাদিন একা একা বাসায় বসেই থাকে। তাছাড়াও তো একটা মানুষ একটু প্রশান্তির দরকার আছে। অফিসে গেলে মানুষজনের সঙ্গে কথা বললে ভালো লাগবে, একটু কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তার জন্য তুমি তাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতে পারো। তাই বলে তুমি অফিসে কাজ করাবে? হ্যাঁ, এটা ঠিক আছে। সারাদিন বাসায় বসে বসে থাকলে বোর লাগবে। তার জন্য আমি তোমাকে বলে গিয়েছিলাম তুমি ওকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তুমি সেটা না করে তাকে দিয়ে অফিসের কাজ করাচ্ছ। এতে ক্ষতির কি আছে আব্বু? আমি তো সেটাই বুঝতে পারছি না। সে যদি অফিসের কাজ করে, তাহলে আমি ওই পোস্টে যে মানুষটাকে রাখতাম তাকে তো অন্তত মাসে আমার 20 থেকে 25 হাজার টাকা বেতন দিতে হতো। আমি না হয় সেই টাকাটা তাকে দিয়ে দেব। ছি 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 নদী, তুমি এরকম মানসিকতার? এটা আমি ভাবতেই অবাক লাগছে। তুমি আমার মেয়ে, এটা তো আমি ভাবতেই পারছি না। তুমি তোমার নিজের স্বামীকে অফিসের কর্মচারী হিসেবে রাখতে চাইছো? তোমার চিন্তা ভাবনা এত নিচু কেন বলো? আব্বু, এখানে চিন্তা ভাবনার কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো শুধুমাত্র তোমাকে এটাই বললাম যে সাগরকে 20 থেকে 25 হাজার টাকা মাসে দিয়ে দেব, তাহলেই তো হয়। তাছাড়া তুমি তো জানোই ওর ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো নয়। সে আমাদের বাসায় ফ্রিতে থাকছে, খাচ্ছে। তারপর যদি 20-25 হাজার টাকা প্রতি মাসে তার বাড়িতে পাঠায়, তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। তার মা আর তার বোন খুব ভালোভাবেই চলে যেতে পারবে। আমার সমস্যাটা সেখানে, কারণ আমি তোমাকে বলেছিলাম তুমি রাকিবকে নিয়ে একবার ওদের বাড়ি যাবে। রাকিবের বোন ভার্সিটিতে পড়াশোনা করে, তার বোন ও তার মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, তারা আমাদের এখানে থাকবে। তাছাড়া আমাদের এই বিশাল বড় বাড়ি, সারাদিন এই বাড়িতে একটাও মানুষ থাকে না। ওরা আমাদের বাড়িতে থাকলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু তুমি সেটা না করে উল্টো কাজ করছো। এটা আমি তোমার কাছ থেকে কোনোদিন আশা করিনি। ওরা এসে কেন আমাদের বাড়িতে থাকবে? তাছাড়া গ্রামের মানুষ শহরে এসে থাকতে পারে না, তাই আমি এইসব কথা ওদেরকে বলিনি। তাছাড়া রাকিব যদি জানতে পারে তুমি এই কথা বলেছো, তাহলে কালকে গিয়ে ওর মা আর বোনকে এখানে নিয়ে আসবে। আমি বাড়তি মানুষের ঝামেলা পোহাতে চাই না। তাছাড়া শহরের বাড়িতে 2টা মানুষের খরচ কত সেটা তুমি খুব ভালো করেই জানো। কথাটা বলা মাত্রই তার বাবা গিয়ে তার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিতে লাগলো। ছি নদী, তুমি এতটা নিচু? টাকা পয়সা আর সম্পত্তি কিন্তু তোমার কামাই নাই, সব কিছু আমি অনেক কষ্ট করে উপার্জন করছি।
তাই এগুলোর উপর এখনও তোমার অধিকার হয়ে ওঠেনি। আমি যেদিন এই সব কিছু তোমার নামে করে দিব, কিংবা যেদিন আমি মরে যাব, সেদিন থেকে তোমার এসব কিছুর উপর অধিকার হবে। তার আগে কেন তুমি অধিকার বলানো শুরু করে দিয়েছো? আমি যেটা বলেছি সেটাই হবে। কালকে তুমি রাকিবকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে যাবে, ওর মা আর বোনকে এখানে নিয়ে আসবে। নদী তখন তার আব্বুর কথায় কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়, কারণ তার আব্বুর কথার উত্তর দেওয়া তার জন্য মোটেও ভালো হবে না। কারণ সে যদি এই মুহূর্তে তার আব্বুর সঙ্গে মুখোমুখি তর্ক করে, তাহলে তার আব্বু আরও প্রচণ্ড পরিমাণ ক্ষেপে যাবে। আর তার আব্বু যদি ক্ষেপে যায়, তাহলে কি হবে সেটা সে খুব ভালো করেই জানে। তাই এই মুহূর্তে তার উচিত তার আব্বুর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ থাকা। নদী নিজের রুমে চলে যায় আর রাগে ফুসফুস করতে করতে চিন্তাভাবনা করতে থাকে। যেভাবে হোক রাকিবের মা আর বোনকে এখানে নিয়ে আসা যাবে না। এমনিতেই রাকিব একটা উটকো ঝামেলা এখানে সে পড়ে আছে। এরপর যদি আবার তার মা বোন এখানে চলে আসে, তাহলে তো আরও বড় একটা ঝামেলা হয়ে যাবে। এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। সেদিন রাকিব অফিস শেষ করে বাসে আসতে আসতে রাত 10টার মতো বেজে গেল। এদিকে তার শ্বশুরমশাই কাজের মেয়েকে দিয়ে রাকিবের পছন্দ মতো অনেকগুলো খাবার রান্না করে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো। রাত 10টার পর রাকিব বাসে এসে কলিং বেল চাপ দিতে তার শ্বশুরমশাই গিয়ে দরজা খুলে দেয়। রাকিব তার শ্বশুরমশাইকে দেখতে পেয়ে রাকিব তার শ্বশুরমশাইকে পা ছুঁয়ে সালাম করে। তার শ্বশুরমশাই মাথায় হাত রেখে বলতে থাকে, কেমন আছেন বাবা? এই তো আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সুস্থই আছি। তবে বেশি দিন সুস্থ থাকতে পারবো বলে মনে হয় না। যাই হোক, তুমি কেমন আছো? তোমার অবস্থা কি? এই তো বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। কটা দিন আপনার সঙ্গে সময় কাটাতে পারবো। ভালো লাগছিল না একা একা, আপনাকে মিস করছিলাম খুব। একদম ঠিক কথাই বলেছ। আমিও তোমাকে খুব মিস করছিলাম, তাই 1 মাসের জন্য বাংলাদেশে চলে এসেছি। এই 1 মাস আমি তোমাদের সঙ্গে থাকবো। এখন একটা কাজ করো, রুমে চলে যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। আমি তোমার পছন্দের অনেকগুলো খাবার রান্না করিয়েছি, দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খাবো। রাকিব তখন কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল আর কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। তারপর শ্বশুরমশাই দুজনে মিলে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হলে দুজনেই গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। আর তখনই নদীর আম্মু রাকিবকে বলতে লাগলো, জামাই বাবা, আমি নদীকে বলে দিয়েছি কাল তুমি নদীকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যাবে। তারপর তোমার মা আর বোনকে এখানে নিয়ে চলে আসবে। আমি চাই তারা এখানে থাকুক। হ্যাঁ বাবা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু দিয়ার তো পরীক্ষা চলছে। আগামীকাল থেকে ওর পরীক্ষা, আমি আজকে ওর পরীক্ষার ফি পাঠালাম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তো 1 সপ্তাহ পরে এই পরীক্ষা শেষ হয়ে যাবে। ওর পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর না হয় ওকে এখানে নিয়ে আসবে। আমি চাই দিয়া এখানে থেকে ভার্সিটি পড়াশোনা করুক। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আম্মুকে ফোন দিয়ে বলে দেব আপনি কথা বলেছেন। তারপর ওদেরকে রেডি হয়ে থাকতে বলবো। যাই হোক, আব্বু আপনার শরীরের কি অবস্থা? আপনার শরীর ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীর একদম সম্পূর্ণ ঠিকঠাক আছে। আর এই কয়দিন তোমাদের সঙ্গে থাকলে আরও ভালো হয়ে যাবে। যাই হোক, এখন রুমে চলে যাও। সারাদিন অফিস থেকে পরিশ্রম করে এসেছো, এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর নদীকে বলো তোমার একটু খেয়াল নিতে। তোমার শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে। আগে তো এরকম ছিল না। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো শরীর একদম ঠিক ছিল। আমি চলে যাওয়ার পর কি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? না আব্বু, সেরকম কিছুই নয়। আসলে আপনি চলে যাওয়ার পর থেকে আপনাকে খুব বেশি মিস করছিলাম। আপনার কথা খুব বেশি মনে পড়ছিল, তাই আর খাওয়া দাওয়া করব না। কেন? আপনি চলে যাওয়ার পর নদী মাঝে মধ্যেই রান্না করে আমাকে এটা ওটা খাওয়াতো, আমার খুব ভালো লাগতো। তাছাড়া ভালোই তো ছিলাম আমরা দুজনে। দেখো রাকিব, তুমি আমার মেয়ের জামাই। আমি আমার মেয়ের সম্পর্কে খুব ভালো করে জানি। তুমি আমার মেয়ের কাছে কতটা ভালো ছিলে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। দেখো, আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। আমি আমার মেয়েটাকে ভালোর জন্য সব কিছু করলাম, কিন্তু আমার মেয়েটা তার নিজের ভালোটা বুঝতে পারছে না। সে এখনও তার বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে, যে ছেলেটা কিনা তাকে দিনের পর দিন ঠকাচ্ছে। ছেলেটা আমেরিকাতে পরপর বেশ কয়েকটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে, যেগুলো আমি নিজের চোখে দেখেছি যখন আমি আমেরিকায় ঘুরতে গিয়েছিলাম। কিন্তু আমার মেয়েটাকে আমি এই কথাগুলো কোনোভাবে বিশ্বাস করাতে পারছি না। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নাই। আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি আমার উপর ভরসা রাখুন, দেখবেন একদিন আমি সব কিছু ঠিক করে দেব।
এরপর শ্বশুর জামাই দুজনে মিলে আরও বেশ কিছুক্ষণ কথা বলে নিজেদের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাকিব ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ছিল, আর তখনই নদী তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে রাকিব কিছুই বুঝতে পারে না, তাই নামাজ শেষ করে সে বিছানায় গিয়ে বসলো। আর নদী কেন এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে সেটা জানার জন্য অপেক্ষা করতে লাগলো। নদী যখন ওয়াশরুম থেকে বের হবে, প্রায় 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো। আর ঠিক তখনই রাকিব তার সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো। কি ব্যাপার লক্ষ্মী বউ আমার, আজ এত সকালে ঘুম থেকে উঠলে কেন? তুমি তো কখনোই এত সকালে ঘুম থেকে ওঠো না। দেখো, সব কিছু জেনে শুনে একদমই এইসব কাজকর্ম করবে না। এসব ফাজলামো করে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তুমি খুব ভালো করে জানো আব্বু বাড়িতে চলে এসেছে, আর আব্বু যখন বাড়িতে থাকে তখন আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর আব্বু বাড়িতে থাকলে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠি তাহলে আব্বু হাজারটা কথা শুনতে হবে। তার চাইতে বরং এটাই ভালো যে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া। ও, আসলে আমার এটা মনেই ছিল না যে শ্বশুর মশাই চলে এসেছে। যাই হোক বউ, আজ যেহেতু তুমি সকাল সকাল রান্নাঘরে যাচ্ছ, তাহলে আমার জন্য 1 কাপ গরম গরম কফি বানিয়ে দিও। অনেক দিন ধরে তোমার হাতের কফি খাওয়া হয় না। তোমার কফি খাওয়ার ইচ্ছে থাকলে নিজে কফি বানিয়ে খাও, বানিয়ে নাও, আমাকে অর্ডার করতে যেও না। এমনিতেই আব্বু বাড়িতে আছে বলে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর এখন আমার ঘুম থেকে উঠেই তোমার অর্ডার শুনতে হচ্ছে। আমি পারবো না তোমার জন্য কোনো কিছু বানিয়ে আনতে। তোমার খাওয়ার ইচ্ছে থাকলে তুমি নিজে গিয়ে বানিয়ে খেয়ে নাও, কখনোই আমাকে অর্ডার করবে না। এদিকে ঠিক তখনই নদীর আব্বু ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকের জন্য নদীর রুমের পাশ দিয়ে যাচ্ছিল। কথাগুলো শুনে একটু থমকে দাঁড়ালো, আর তারপরই নদীর রুমের দরজায় নক করলো। নদী, এক্ষুনি তুমি তোমার রুমের দরজা খোলো, আমি তোমার সঙ্গে সামনাসামনি কিছু কথা বলতে চাই, তাড়াতাড়ি করো। নদী হয়তো মনে মনে ভাবলো যে তার বাবা তার সঙ্গে বিজনেস বিষয়ক কিছু কথাবার্তা বলবে, কিন্তু সেটা আর হয়নি। সো ভিউয়ার্স, কি হয়েছিল চলুন সেটা জানা যাক। নদী দরজা খুলতেই তার বাবা ঠাস ঠাস করে তার গালে 2টা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো। তোমার এত বড় সাহস কী করে হলো? তোমার স্বামী তোমার কাছে কিছু একটা খেতে চেয়েছে, কিন্তু তুমি তাকে সেটা খেতে না দিয়ে তাকে উল্টো আরও কয়েকটা কথা শুনিয়ে দিচ্ছ। তুমি কেমন মেয়ে বলো শুনি, যে নিজের স্বামীর আবদার পূরণ করতে পারে না? আব্বু, আপনি ভুল শুনেছেন, আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি। তুমি চুপ করো, আমরা বাবা মেয়ে কথা বলছি, আমাদের মাঝখানে কথা বলতে আসবে না। আমি খুব ভালো করে জানি সে তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে তোমার সঙ্গে এরকম আচরণ করবে সে? কেন এটা বারবার ভুলে যায় সে তোমার বিয়ে করা বউ, আর তুমি তার স্বামী। তোমার কথা মেনে চলা তার কর্তব্য। মানি না আমি এই কর্তব্য। তোমাদেরকে কতবার বলেছি আমি এই ছেলেটাকে নিজের জামাই হিসেবে মেনে নিতে পারছি না, যে কিনা আমার চাইতে বয়সে ছোট। আমি সোসাইটির সামনে তাকে নিয়ে দাঁড়াতে পারি না। আমার বন্ধু মহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। আমি এগুলো সহ্য করতে পারছি না। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। দেখো নদী, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা কখনোই তোমার কাছ থেকে আশা করি না। আমি চাইবো তুমি নিজেকে শুধরে নাও, আর কখনো এসব বেয়াদবি মার্কার কথা না বলো। আচ্ছা, তোমার থেকে বয়সে ছোট, কিন্তু কি হয়েছে? তাছাড়া তার সঙ্গে তোমার বয়সের ডিফারেন্স খুব বেশি নয়। তোমার চাইতে মাত্র 2 বছরের ছোট রাখি। আর বর্তমান সমাজে এটা কোনো বিষয় নয়। আর কোন সোসাইটির কথা বলছো? তোমার এই সোসাইটি কি তোমাকে 2টা পয়সা দিয়ে চালাবে, নাকি একবেলা খাওয়াবে? কোনটা করবে বলো? আব্বু, আমি বুঝতে পারছি না তুমি বারবার কেন আমার সঙ্গে এরকম করছো। বাইরের একটা ছেলের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো বারবার, কিন্তু কেন এমনটা করছো তুমি আমার সঙ্গে? চুপ কর বেয়াদব মেয়ে, কাকে তুমি বাইরের ছেলে বলছো? সে তোমার স্বামী, তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। তাহলে তুমি তাকে বাইরের ছেলে কেন বলছো? যাকে তুমি সম্মান দিতে পারো না তাকে তুমি এভাবে অবহেলা করবে? আজকের পর থেকে যদি কখনো আমার চোখে এটা ধরা পড়ে যে তুমি তার সঙ্গে অসভ্যের মতো আচরণ করছো, তাহলে একটা কথা মনে রেখো, আমার সাথে খারাপ কিন্তু কেউ হবে না। আমি হয়তো এটাও ভুলে যাব যে তুমি আমার নিজের মেয়ে। নদী তখন কোনো কথা না বলে চুপচাপ কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। তখন সে আর রান্নাঘরে না গিয়ে বাগানে চলে আসলো। বাগানে একটা চেয়ারে বসে রইল, আর এদিকে রাকিব নদীকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পেল, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে সে বাগানে চলে আসলো, আর বাগানে এসে দেখতে পেল মন খারাপ করে বসে আছে। তাই রাকিব নদীর পাশে গিয়ে বসলো, আর নদীর কাঁধে হাত রেখে বলতে লাগলো। প্লিজ তুমি মন খারাপ করো না আব্বু, প্লিজ তুমি মন খারাপ করো না। আব্বু যা বলেছে তার জন্য আমি তোমাকে সরি বলছি। প্লিজ তুমি বাসায় ফিরে চলো, আমি তোমার কাছে আর কখনোই
স্বামীর অধিকার চাইবো না, জোর করে তোমার সঙ্গে কোনো কিছুই করব না। আমি বুঝতে পেরেছি তুমি আমায় ভালোবাসো না। এই হারামজাদা, তুই যখন সবকিছু বুঝতে পারছিস তাহলে এখানে হাবলার মতো পড়ে আছিস কেন? এখান থেকে চলে যা, যেখানে গেলে তোকে আমার বাবা কোনোদিনও খুঁজে পাবে না। আমি চাই না তুই এখানে থাক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এই ব্যাপারে তোমার আব্বুর সঙ্গে কথা বলবো এবং এখান থেকে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না। এরপর রাকিব নদীর সঙ্গে আরও অনেকক্ষণ কথা বলল, আর তারপর নদীকে নিয়ে বাসে চলে আসলো। আর এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। ইতিমধ্যে রাকিবের বোনের পরীক্ষাও শেষ হয়ে গেছে, তাই সেদিন নদীর আপু রাকিবকে নিজের রুমে ডেকে পাঠালেন আর বললেন, রাকিব, দিয়ার পরীক্ষা মনে হয় এতদিনে শেষ হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি আগামীকালকে তুমি, আমি আর নদী আমরা তিনজনে তোমাদের গ্রামের বাড়িতে যাব। ওখানে 2-3 দিন থাকবো, আর তারপর ওদেরকে নিয়ে এখানে চলে আসব। কারণ আমার অনেক দিন ধরে গ্রামে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নেই। তাছাড়া তুমি তো জানোই আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, তাই তোমাদের গ্রামের বাড়িতে যাবো ভাবছি। কিন্তু আব্বু, আমাদের গ্রামের বাড়িতে তো আপনাদেরকে থাকতে দেওয়ার মতো সেরকম কোনো অবস্থা নেই। তাহলে আপনারা সেখানে গিয়ে থাকবেন কি করে? আপনাদেরকে তো অনেক সমস্যায় পড়তে হবে। কোনো সমস্যা নেই, ওসব ব্যাপারে তুমি চিন্তা করো না। আমাদের প্রয়োজনীয় সব কিছু আমি নিজেই নিয়ে যাব। আর তাছাড়া তুমি তো জানোই আমরা আমাদের গাড়ি করে যাব, তাই জিনিসপত্র নিয়ে কোনো সমস্যা হবে না। আর এসব কথা তুমি তোমার আম্মুকে বলতে চেও না, তাহলে উনি আবার নিজের পয়সা খরচ করতে যাবেন। আমি চাই না আমাদের জন্য তোমার আম্মুর কোনো সমস্যা হোক। আমাদের যা কিছু প্রয়োজন সব আমি আমার নিজের হাতে পয়সা খরচ করব। এসব আপনি কি বলছেন আব্বু? আপনি আমাদের বাড়িতে যাবেন আর সেখানে আপনি আপনার নিজের পকেটের পয়সায় সব কিছু করবেন? এটা তো হতে পারে না। তাছাড়া আমাদের আর্থিক অবস্থার এতটা অবনতি হয়নি এখনও। আমার মাসে যে টাকা বেতন আসে ওটা দিয়ে আমার পরিবার মোটামুটি ভালোই চলে যায়। দেখো, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি কিন্তু একদম তোমার আম্মুকে বলবে না আমরা সবাই মিলে তোমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, তাহলে কিন্তু প্রচণ্ড রেগে যাব। এই কথাটা মনে রেখো। রাকিব তখন আর আর কোনো কথাই বলল না, চুপচাপ শ্বশুর মশাইয়ের কথাই মেনে নিল। এদিকে পরের দিন সকালবেলা নদী, রাকিব আর নদীর আপু তিনজনে মিলে রাকিবদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিকেল 3টার মধ্যে তারা সবাই মিলে সেখানে পৌঁছে গেল। তখনই রাকিবের আম্মু বাড়ির আঙ্গিনায় কিছু কাজ করছিল। তাদের বাড়ির সামনে বিশাল বড় একটা গাড়ি দাঁড়াতে দেখে তিনি বেশ অবাক হলেন। তিনি নিজের কাজ ফেলে দাঁড়িয়ে রইলেন, আসলে এখানে কে এসেছে সেটা দেখার জন্য। তখনই তিনি দেখতে পেলেন গাড়ি থেকে রাকিব নামছে, আর রাকিবকে দেখে তিনি দৌড়ে ছুটে চলে আসলেন আর রাকিবকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, কি হয়েছে? এত বড় গাড়িতে করে তুমি, গাড়িতে পুলিশ টুলিশ আসছে নাকি? কথাটা শোনা মাত্রই পিছন থেকে নেমে আসা নদীর আপু রাকিবের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে না বিআইন সাহেব, এসব আপনি কি বলছেন? এখানে পুলিশ টুলিশ আসতে যাবে কেন? আমি আপনার বিআই, আর আমরা আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি। যাই হোক, দিয়া মামুনি কোথায়? দিয়া মামুনিকে দেখছি না তো। আরে বেহাই সাহেব, আপনারা আসবেন আমাকে বলে আসবেন না কেন? তাহলে আমি আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে রাখতাম। তাছাড়া এত দূর থেকে এসেছেন, দুপুরের খাওয়াও তো হয়নি। আমি আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রাখতাম। বিআইন সাহেব, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমরা এখানে 2-3 দিন থাকবো। আপনার যা ইচ্ছা হবে তাই আপনি আমাদের রান্না করে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনার কাছে জিজ্ঞেস করছিলাম দিয়া মামুনির ব্যাপারে। দিয়া মামুনি কোথায়? আসলে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, দিয়া ওখানেই গিয়েছে, ওর বান্ধবীর বিয়ে, তাই। যাই হোক, আপনারা ভেতরে এসে বসুন, আমি দিয়াকে খবর পাঠাচ্ছি, দিয়া এক্ষুনি চলে আসবে। এ বলে নদীর রাকিব আর নদীর আব্বু সবাই তাদের বাড়ির ভিতরে আসলো। টিনের একটা বাড়ি, তারপর মোটামুটি গোছানো, দেখতে বেশ ভালোই লাগে। গ্রামের বাড়িগুলো যেরকম হয় আর কি, খোলামেলা পরিবেশের বিশাল বড় উঠান যেখানে ধান শুকানো হয়। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দিয়া সেখানে চলে আসে আর তার ভাবিকে দেখি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা তোমার? কেমন আছো? হঠাৎ তুমি আমাদের গ্রামের বাড়িতে চলে এলে। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এতক্ষণ তো শুধু ভালো ছিলাম, এখন তোমাদের দেখে আরো বেশি ভালো হয়ে গেছি জানো। পাশের বাড়িতে আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছে, আজকে গায়ে হলুদ, কাল বর আসবে। তুমি যাবে আমার সাথে বিয়ের অনুষ্ঠানে?
আরে না, এসব গ্রামের বিয়েটি আমার একদম ভালো লাগে না। আমি শহরের পরিবেশে বড় হয়েছি। শহরের অনুষ্ঠানগুলো ছাড়া গ্রামের অনুষ্ঠানগুলো আমার একদমই ভালো লাগে না। তাছাড়া গ্রামের আনকালচার সব মানুষ, ওরা কি করে না করে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। নদী, এসব তুমি কি বলছো? তুমি গ্রামের কালচারকে অপমান করতে পারো না। তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, তোমার জন্ম কিন্তু গ্রামে হয়েছিল। তারপর আমি ব্যবসার সুবাদে তোমাকে আর তোমার আম্মুকে নিয়ে শহরে গিয়েছিলাম। তাই গ্রামের সংস্কৃতিকে তুমি অপমান করতে পারো না। আমি অপমান কোথায় করলাম? যেটা সত্য সেটাই বললাম। গ্রামের কালচার আমার একদমই ভালো লাগে না, এখানে থাকতেও ভালো লাগে না। আমি শুধু তোমার জন্য এখানে এসেছি, না হলে কোনোদিনও আসতাম না। এসব তুমি কি বলছো বৌমা? এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমাকে তো থাকতেই হবে। আমাদের মেয়েদের তো এটাই জীবন, সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়ে দেওয়া। আর তুমি বলছো তুমি তোমার শ্বশুর বাড়িতে আসতেই না? সংসার, শ্বশুরবাড়ি এগুলো না আমার ঠিক ভালো লাগে না। তাই এসব কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। আমি শুধু আব্বুর কথা রক্ষার জন্য এখানে এসেছি, তা না হলে আমি কখনোই আসতাম না। আম্মু প্লিজ, তুমি এসব ব্যাপারে কথা বলো না। যেটা যখন হয় সেটা তখন দেখে নেওয়া যাবে। এখন তুমি আমাদের সবার জন্য রাতের খাবার তৈরি করো। তোমার হাতের রান্না অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবছি আজ তোমার হাতের রান্না পেট ভরে খাবো। হ্যাঁ বাবা, একদম তাই। কিন্তু একটা কাজ কর, বাড়িতে তো কোনো বাজার সদাই নেই। তাছাড়া আমরা মা মেয়ে থাকি, আমাদের সেরকম কোনো বাজার সদাইয়ের প্রয়োজনও হয় না। বাগানে যেসব সবজি পাই, পুকুরে যেসব মাছ আছে, ওইগুলোই দিয়ে আমাদের চলে যায়। তুই বাজার করে নিয়ে আয়। সেটার কোনো প্রয়োজন হবে না, তোমরা এখানেই থাকো। নদী, তুমি দিয়ার সঙ্গে ওর বান্ধবীর হলুদের অনুষ্ঠানে যাও, ওখানে গিয়ে উপভোগ করো, তোমার অনেক ভালো লাগবে। তুমি গ্রামের মানুষের সঙ্গে একেবারে মিশিয়ে দেখো, তোমার এখানেই থেকে যেতে মন চাইবে। আমি নিজেই বাজারে যাচ্ছি, আমি বাজার থেকে প্রয়োজন সব জিনিস নিয়ে আসবো। বিয়ান সাহেবা, আপনি শুধু রান্নার প্রস্তুতি নিন, আজ আপনার হাতে রান্না খাবো। এই কথা বলে নদীর আব্বু বাজারের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল, আর তারপর সোজা বাজারে চলে গেল। সেখান থেকে বেছে বেছে বাজারে বড় মাছ, মুরগি আর গরুর মাংস নিয়ে আসলো। তারপর সেগুলো রাকিবের আম্মুর হাতে তুলে দিয়ে বলতে লাগলো, আজ অনেক সুন্দর করে এগুলো রান্না করবেন, সবাই মিলে একসঙ্গে বসে তৃপ্তি করে খাবো। আসলে গ্রামের মানুষের হাতের রান্না মজাই আলাদা, যেটা শহরের 5 স্টার হোটেলের রান্নায় পাওয়া যায় না। হ্যাঁ, সেটা একদম আপনি ঠিক কথাই বলেছেন বিআই সাহেব। আসলে শহরে তো সব কিছুই ফরমালিনযুক্ত, আমাদের গ্রামে তো সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়। আমাদের গ্রামের জিনিসের মজাই আলাদা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব সুন্দর করে সবগুলো জিনিস রান্না করব, দেখবেন আপনি প্লেট চেটে পুটে খাবেন। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনি বারান্দায় গিয়ে বসুন, আমি আপনার জন্য গরম গরম 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। আমি কিন্তু খুব ভালো রং চা বানাতে পারি, যেটা আপনার বেয়াই খেয়ে খুব প্রশংসা করত। তাই নাকি? তাহলে তো একবার আমাকেও টেস্ট করে দেখতে হয়। আপনি এক কাজ করেন, কড়া লিকার দিয়ে রং চা বানিয়ে নিয়ে আসুন। তারপর চলুন দুই বিআইবিএন মিলে একসঙ্গে বসে চা খাওয়া যাক, তারপর না হয় রান্নার আয়োজন করা যাবে। রাকিবের আম্মু তখন আর এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরে চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি দুজনের জন্য 2 কাপ চা আর কিছু টোস্ট নিয়ে বারান্দায় চলে আসেন। তারপর বেশ কিছুক্ষণ দুজনে মিলে গল্প গুজব করেন আর চা পান। অপরদিকে রাকিব, দিয়া আর নদী এসেছে দিয়ার বান্ধবীর বিয়েতে। দিয়া রাকিব তো অনেক আনন্দ করছে, কিন্তু নদী এসবে অনেক বিরক্ত ফিল করছে। তার এসব একদম ভালো লাগছে না। গান বাজনা, হই হুল্লোড়, চিৎকার। আর তখনই দিয়ার একটা বান্ধবী এসে নদীর গালে হলুদ লাগিয়ে দেয়। এটা দেখে তো নদী প্রচণ্ড পরিমাণ খেপে গিয়ে বলতে থাকে, এগুলো কোন ধরনের অসভ্যতা? তুমি আমার গায়ে হলুদ লাগালে কেন? আরে ভাবি, তুমি এমন রেগে যাচ্ছ কেন? তুমি দিয়ার ভাবি, আমাদেরও ভাবি হও, তাই তোমার সঙ্গে একটু রং করে সে কথা কইলাম, তাই বলে তুমি এভাবে খেপে যাবে? দেখো, এসব রং রসিকতা আমার একদমই পছন্দ নয়। এক্ষুনি আমাকে টিস্যু এনে দাও, এটা মুছতে হবে, তা না হলে আবার আমার স্কিনে দাগ পড়ে যাবে। আমি আবার আমার স্কিনের ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল। নদীর এরকম ব্যবহারে উপস্থিত সবাই অনেকটা অবাক হয়ে গেল। নদী কেন এরকমটা করলো? তখন রাকিব নদীকে এক পাশে ডেকে নিয়ে এসে বলল, এটা তুমি কি করলে বলো? এখানে গ্রামের সবাই এরকমই করে, বিয়েতে সবাই অনেক আনন্দ উল্লাস করে, না হয় ভুল করে
তোমার গালে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, তাই বলে তুমি এরকম আচরণ করবে? ভুল? কিসের ভুল? আমার গায়ে হলুদ লাগাবে কেন? আমি কি এখানে হলুদ লাগাতে এসেছি নাকি? আমি বুঝতে পারছি না এগুলো কোন ধরনের ব্যবহার। আমাদের গ্রামের মানুষ সবাই এরকম সবার সঙ্গে মিশতে পছন্দ করে, তাই বলে তুমি এরকম করবে নাকি? তুমি এক্ষুনি ওই মেয়েটাকে গিয়ে সরি বলবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি খারাপ করবে আমি সেটাই দেখতে চাই। তুমি আমার সঙ্গে কি করতে পারো? আমি ওই মেয়েটাকে কখনোই সরি বলবো না। মেয়েটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, তার উপর আমি আবার গিয়ে ওকে সরি বলবো? কখনো এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার যদি সরি বলার প্রয়োজন হয় তাহলে তুমি নিজেকে সরি বলতে পারো, আমি কখনোই সরি বলবো না। নদী, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমার আব্বুর সঙ্গে সব কিছু বলে দেব, তারপর কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে কি হয়। তাই আমি যেটা বলছি তুমি সেটাই করো। তুমি এক্ষুনি রিমিকে গিয়ে সরি বলবে। সে আমার বোনের বান্ধবী, সে তোমার সঙ্গে একটু মজা করে না হয় হলুদ লাগিয়েই দিয়েছে, তাই বলে তুমি তার সঙ্গে এরকম আচরণ কখনোই করতে পারো না। ও তাই বুঝি? এখন তোমার কাছে আমাকে শিখতে হবে আমি কার সঙ্গে কেমন আচরণ করব? দেখো, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি আমি এই মেয়েটাকে সরি বলবো না, মানে বলবো না। এভাবে কথা কাটাকাটি হচ্ছিল তাদের দুজনের মধ্যে। আর তখনই রিমি এসে সেখানে উপস্থিত হয় আর সে রাকিবকে উদ্দেশ্য করে বলতে থাকে। আরে ভাইয়া, কি হচ্ছে এসব? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি না হয় ভুল করে ভাবির গায়ে একটু হলুদ লাগিয়ে দিয়েছি। ভাবি সেটা বুঝতে না পেরে হয়তো একটু রেগে গিয়েছে। তাই বলে তুমি ভাবির সঙ্গে এভাবে ঝগড়া করবে নাকি? বাদ দাও তো এসব। তোমরা দুজনেই চলো আমাদের সঙ্গে। কাকিমা তোমাদের কথা শুনে তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। আসো আমার সঙ্গে, নাস্তা করবে। আমি যার বাড়িতে খাবার খেতে পারি না। আমি কোনো খাবার খাবো না রাকিব। তুমি আমাকে এনে তোমাদের বাড়িতে চলো, আমি এখান থেকে চলে যাব। হই হুল্লোড় আর চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগছে না। আমি এখানে থাকতে পারছি না। চুপ করো। আমি এতদিন তোমার অত্যাচার অনেক সহ্য করেছি। তুমি তোমার অফিসে আমার সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করো, সেটা আমি মেনে নেই বলে এখানে তুমি আমার সঙ্গে কোনো রকম বেয়াদবি করতে পারবে না। আর যদি তুমি কোনো রকম বেয়াদবি করো তাহলে তার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। আর হ্যাঁ, এখানে সবাই আমার ভাই বোন, কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করারও চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তুমি মাথায় রেখো। ও তাই? তার মানে তুমি এটা ভুলে যাচ্ছ যে এখান থেকে কিন্তু 2-3 দিন পর তোমাকে ফেরত যেতে হবে, আর সেই শেষমেশ আমার অফিসে তোমাকে কাজ করতে হবে। তারপর তোমার সঙ্গে আমি কি করব সেটা একবার ভেবে দেখো। দেখো, তোমার যদি এরকমটাই মনে হয়ে থাকে যে শেষমেশ আমাকে তোমার কাছেই যেতে হবে, তাহলে আমি তোমাকে ছোট্ট একটা কথা বলতে চাই। বাংলাদেশে তুমি একমাত্র কোম্পানির মালিক না যে কোম্পানি চালাও। বাংলাদেশে কিন্তু তুমি ছাড়াও আরও বেশ অনেকগুলো কোম্পানির মালিক আছে, আর অনেকগুলো কোম্পানিও আছে। আমি চাইলে যে কোনো কোম্পানিতে নিজেই যোগ্যতায় চাকরি পেয়ে যাব। তাছাড়া তুমি যদি আমার একটা কোম্পানিতে চাকরি নাও, তাহলে যে কোনো কোম্পানি আমাকে প্রতি মাসে নিজের থেকে 50-60 হাজার টাকা বেতন দিয়ে দিবে। আমাকে বেতন চাইতে হবে না, কিন্তু তোমার কোম্পানিতে মাত্র আমি 20,000 টাকা বেতন পাই। তোমার এইটুকু যোগ্যতা, এর বেশি কিছু পাওয়ার ক্ষমতা তোমার নেই। আমি তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে বেতন দেই, তাই এত কথা বলবে না। চুপচাপ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো না। তোমার যদি এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি নিজে নিজেই এখান থেকে চলে যেতে পারো। আর তারপর যদি শ্বশুর আব্বু তোমাকে কিছু বলে তাহলে কিন্তু তার দায়ও আমি নিতে পারবো না। এই বলে রাকিব রিমির সঙ্গে বাড়ির ভেতরে চলে আসলো আর তার কাকিমার রুমে চলে গেল নাস্তা খাওয়ার জন্য। এদিকে নদী কোনো উপায়ন্তর না পেয়ে রাকিবের পিছন পিছন চলে আসে আর তারপর রিমির কাকির ঘরে গিয়ে নাস্তা খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যাবেলা রাকিব তার কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে দিয়া আর নদীকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। এদিকে তার আম্মু নিজের হাতে অনেক কিছু রান্না করে সন্ধ্যা হতে না হতেই তাদের বাড়িতে বিশাল একটা গোল মিটিং শুরু হয়ে গেল। পাড়ার সব ছেলেমেয়েরা চলে এসেছে
শহর থেকে ভাবি এসেছে বলে কথা। সবাই মিলে অনেক গল্পগুজব করবে, তাই দিয়া বাড়িতে উঠানে বিশাল বড় একটা পার্টি বিছালো। তারপর সবাই মিলে সেখানে বসে অপেক্ষা করতে লাগলো কখন নদী আসবে। আর এদিকে নদীর রুমে শুয়ে শুয়ে মোবাইলে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। আর তখনই রাকিব সেখানে আসলো আর নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? পাড়ার সব ছেলেমেয়েরা এসেছে তোমার সঙ্গে গল্প করবে বলে। তোমার কি জীবনে মানুষ দেখে অভ্যাস নেই নাকি? এক্ষুনি ফোনটা রাখো আর আমার সঙ্গে চলো, ওদের সঙ্গে বসে বসে গল্প করবে। তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? গ্রামের এইসব আনকালচার মানুষের সঙ্গে বসে বসে আমি গল্প করব? আমি পারি না এইসব। তুমি এখান থেকে চলে যাও আর ওদেরকে গিয়ে বলে দাও আমি কোনো দিন ওদের সঙ্গে গল্পগুজব করব না। কিন্তু কে শোনে কার কথা। রাকিব নদীর হাত ধরে টানতে টানতে তাকে ওঠানে নিয়ে চলে আসলো আর তারপর তাকে সবার মাঝখানে বসিয়ে দিল। সবাই মিলে একটার পর একটা প্রশ্ন করেই চলেছে নদীর দিকে, কিন্তু নদী কারো কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। সে চুপচাপ বসে আছে আর রাগে ফুসফুস করছে। ঠিক তখনই নদীর আব্বু সেখানে উপস্থিত হয় আর সবার মাঝখানে বসে বলে, হ্যালো গাইস, আমি তোমাদের আঙ্কেল হই। তোমরা গল্প করছিলে, আমি ওদিকে একা একা বসেছিলাম তো আমার কিছু ভালো লাগছিল না, তাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। তারপর নদীর আপু আর পাড়ার সব ছেলেমেয়েরা মিলে একসঙ্গে গল্পে গুজব করতে লাগলো। নদীর আপু গ্রামের মানুষদের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে, কারণ তিনি গ্রামের ছেলে। অপরদিকে নদীর জন্ম গ্রামে হলেও সে শহরে বড় হয়েছে। তাছাড়া সে একটু হিংসুটে আর বদমেজাজি টাইপের। সে সহজে কারোর সঙ্গে মিশে না, সবসময় সে ক্লাস আর স্ট্যাটাস খুঁজে। এদিকে গল্প করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল সেটার কি আর খবর আছে? তখনই রাকিবের আম্মু সবাইকে টেবিলে ডাকলেন খাবার খাওয়ার জন্য। আর তারপরে সবাই গল্পগুজব বাদ দিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। রাকিব আর নদী এক রুমে ঘুমিয়েছে। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর তখনই নদীর এক অস্বস্তি শুরু হয়ে গেল। সে ঘুম থেকে উঠে বসলো আর রাকিবকে ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলো, আমি ঘুমাতে পারছি না, কারণ গরমে আমার খুব ঘুমাতে কষ্ট হচ্ছে। তুমি আমাকে বাতাস করো। তাছাড়া কারেন্ট কতক্ষণ হলো চলে গেছে, এখনো আসছে না কেন? আমার খুব ঘুম পাচ্ছে, আমি তোমাকে বাতাস করতে পারবো না। তাছাড়া এখন কারেন্ট আসবে না। এটা গ্রামের বাড়ি, এখানে কারেন্ট গেলে অনেকক্ষণ সময় লাগে কারেন্ট আসতে। তুমি এভাবে একটু ঘুমানোর চেষ্টা করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখনো আমি কিভাবে ঘুমাবো? কারেন্ট চলে গেছে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখনো কারেন্ট আসছে না। গরমে ঘামে ভিজে আমার পুরো শরীর একাকার হয়ে গেছে। আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না। এই জন্য আমি গ্রামে আসতে চাইছিলাম না। গ্রামে কারেন্ট থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। আমি কালকেই ঢাকায় চলে যাব, আর এখানে থাকবো না। এই দেখো, মাঝরাতে এরকম ফুসফুস করো না তো, এগুলো একদম ভালো লাগছে না। অনেক দিন পর আমার মায়ের হাতে রান্না খেয়েছি, পেট ভরে খাবার খেয়েছি, তাই এখন একটা শান্তির ঘুম প্রয়োজন। তুমি আমাকে দয়া করে বিরক্ত করো না। ঘুমাতে পারলে ঘুমাও, না ঘুমাতে পারলে বসে থাকো, কিন্তু তারপরও আমাকে কোনো বিরক্ত করো না। আমার বিরক্ত ভালো লাগছে না। এই বলে নদীর কোনো কথা না শুনে রাকিব ঘুমিয়ে পড়ল। আর এদিকে নদী রুমের মধ্যে জামাকাপড় ছেড়ে দিয়ে বসে আছে। তার গরম আর সহ্য হচ্ছে না। গ্রামের বাড়ি বাইরে বের হতো ভয় ভয় লাগছে, তাই সে এভাবেই বসে রইল। শেষ রাতের দিকে কারেন্ট আসলে তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সে নিজের জামা কাপড় ঠিক করতে ভুলে গেছিল। এদিকে সকালবেলা রাকিবের বোন দিয়া তাদের ঘুম থেকে ডাকতে আসে। দিয়ার রুমে এসে দেখতে পাই নদী এভাবে কাপড় চোপড় ছাড়াই ঘুমিয়ে আছে। এটা দেখে দিয়া অনেকটা লজ্জা পেয়ে গেল আর চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে সকাল 8টার দিকে রাকিবের ঘুম ভাঙলো আর রাকিব ঘুম থেকে উঠেই চক্ষু চড়ক গাছ। হাই আল্লাহ, রুমের জানালা খোলা আছে, দরজা খোলা আছে। আর এদিকে নদী কাপড় চোপড় ছাড়াই শুয়ে আছে। সে কোন রকমের বিছানার চাদর টেনে দিয়ে নদীর শরীরটা ঢেকে দিল। তারপর নদীকে ঘুম থেকে ডেকে তুলল। এই নদী, নদী, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এগুলো তোমার কি অবস্থা? তুমি এভাবে জামা কাপড় ছেড়ে দিয়ে শুয়ে আছো কেন? তাড়াতাড়ি জামা কাপড় ঠিক করো, কেউ কিছু দেখে ফেলেনি তো? আল্লাহই জানে। উফ, আমি কি করব? রাতের বেলা অনেক বেশি গরম লাগছিল, তাই আমি নিজেকে আর কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না, তাই জামা কাপড় ছেড়ে দিয়ে শুয়েছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি সেটাই তো মনে নেই। আর এদিকে সকাল হয়ে গেল, তুমি আমাকে ঘুম থেকে ডেকে তুললে না। তাহলে কি আমি আমার নিজের জামা কাপড় ঠিক করে নিতাম? দেখো,
এখন আর বেশি কথা না বলে চুপচাপ নিজের কাপড় চোপড়গুলো ঠিক করো, আর আমি দরজা আটকে বাইরে দাঁড়িয়ে আছি। এ বলে রাকিব রুমের বাইরে চলে গেল, আর এদিকে নদী নিজের কাপড় চোপড় ঠিক করে তারপর রুম থেকে বের হলো। এদিকে দিয়া নদীকে দেখে মুচকি মুচকি হাসতেছে। নদী বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলেও কিছু বলছে না, কারণ সে এটা ভাবতে পারছে না যে ও সময়ে দিয়া ওদের রুমের ভিতর চলে গেছিল। হাত মুখ ধুয়ে সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করে নিল। তারপর দিয়া নদীর কাছে আসে আর নদীকে বলে, ভাবি রাতে বুঝি খুব বেশি গরম লেগেছিল তোমার? হ্যাঁ, মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পর আমারও সহ্য করা লাগছিল। আমি আর কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার বন্ধুর বাড়িতে চার্জার ফ্যান আছে, আর যাতে আমি এনে রাখবো, কিন্তু দয়া করে তুমি আর এভাবে ঘুমিও না। তুমি যেভাবে ঘুমিয়েছিলে ওভাবে যদি আমিও তোমার রুমে ঢুকে যেতাম তো কি হতো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। নদী তো দিয়ার কথা শুনে অনেকটা লজ্জা পেয়ে গেল। তার মানে দিয়া সব কিছু দেখে ফেলেছে। নদী এভাবে শুয়েছিল, তাই নদী চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের রুমে বসে আছে, কার সঙ্গে কোনো কথা বলছে না। আর তখনই রাকিব বিয়ে বাড়ি থেকে আসে আর দিয়াকে বলে, কিরে, কি ব্যাপার? তোর ভাবি কোথায়? তোকে না বলেছিলাম তোর ভাবিকে নিয়ে চলে আসতে? তোরা এখনো বিয়ে বাড়িতে আসিসনি কেন? আমি কি করে যাব বলো? ভাবি কে সেই কখন থেকে বলছি রেডি হওয়ার জন্য, কিন্তু ভাবি তো আমার কোনো কথাই শুনছে না। চুপচাপ রুমের দরজা বন্ধ করে বসে আছে। অনেকক্ষণ ডাকাডাকি করেছে, আম্মু ভাবিকে ডাকাডাকি করছে, কিন্তু ভাবি কারো কথাই শুনছে না। চুপচাপ রুমের ভিতরে বসে আছে। তুমি কি দেখো ভাবির সঙ্গে কথা বলো, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি নদীর সঙ্গে কথা বলছি। তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, ওদিকে বরযাত্রী মনে হয় এক্ষুনি চলে আসবে। এই বলে রাকিব নিজের রুমে চলে গেল। কিন্তু রুমে দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল, তাই রাকিব দরজার বাইরে দাঁড়িয়ে এই নদীকে ডাকতে লাগলো। এই বউ, কি হলো? দরজা খোলো। সেই কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। তুমি রুমের দরজা খুলছো না কেন? তাড়াতাড়ি দরজাটা খোলো, তোমার সঙ্গে কথা আছে। না, আমি দরজা খুলবো না, আর রুম থেকেও বের হব না। আমার মনে হয় তোমার বোন সকালবেলা আমাদের রুমে এসেছিল, আর আমি যেভাবে জামা কাপড় ছাড়া শুয়েছিলাম ওটাও দেখে ফেলেছে। আজব তো, তুমি কাপড় চোপড় ছাড়া শুয়েছিলে, ওটা ওটা আমার বোন দেখে ফেলেছে। তো কি হয়েছে? সেও মেয়ে মানুষ আর তুমিও মেয়ে মানুষ। তাছাড়া সে আমার ছোট বোন, তোমার বোনের মতোই। অন্য কেউ তার কিছু দেখেনি। এখন তাড়াতাড়ি দরজাটা খোলো আর রেডি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে। আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাব। আবার ওই বিয়ে বাড়ি? আমি এসব হাঙ্গামার মধ্যে যাব না। তোমরা চলে যাও, আমাকে এইসব ব্যাপারে কিছু বলো না। কথাটা শুনতেই অপর পাশ থেকে রাকিবের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলল, লক্ষ্মী বৌমা আমার, এমনটা বললে হবে না। তুমি আমার একমাত্র ছেলের বউ, এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, আর তখনই দিয়ার বান্ধবীর বিয়েটা পড়ে গেল। এখন যদি তুমি ওখানে না যাও তাহলে সবাই আমাদের কথা শোনাবে, বলবে তুমি শহরের মানুষ বলে ওদের বিয়েতে যাওনি, তুমি ধনী বড়লোক বাবার মেয়ে বলে গরিবকে হিংসে করছো। দেখো আমরা গ্রামের মানুষ, সবাই মিলেমিশে থাকি, তাই তুমি আমাদের সঙ্গে চলো। রাকিবের আম্মুর কথায় নদী আর কোনো উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে তৈরি হয়ে নিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু সে জিন্স আর টি শার্ট পরেছিল। জিন্স আর টি শার্ট পরে বাইরে বের হয়। এটা দেখে রাকিবের আম্মুর কপালে হাত। উনি কপালে হাত দিয়ে বলতে থাকেন, হায় আল্লাহ, বোমা এটা তুমি কি পরেছো? গ্রামের মানুষরাই এগুলো পরে না, গ্রামের বিয়েতে শাড়ি পরতে হয়। তাছাড়া তুমি তো গ্রামে এসে থেকেই দেখছো আমরা গ্রামের মেয়েরা সবাই শাড়ি, থ্রি পিস ওগুলোই পরি। দেখুন, আমি শাড়ি পরতে পারি না, তাছাড়া থ্রি পিসও নিয়ে আসিনি। আমাকে এখন এগুলোই পরতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি দূরে নয় রাকিব, তুই এক্ষুনি বাজারে চলে যা, আর বৌমার জন্য একটা টুকটুকে লাল শাড়ি নিয়ে আয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই আম্মু, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বড়জোর 10 মিনিট লাগবে, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসবো। এ বলে রাকিব তার চাচাতো ভাইয়ের সাইকেলটা নিয়ে সোজা বাজারে চলে গেল। তারপর তার পছন্দ মতো সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি কিনে নিল, আর সেটা নিয়ে বাসায় চলে আসে। তারপর সেটা নদীর হাতে তুলে দিয়ে বলে, এই নাও তোমার শাশুড়ি মায়ের পছন্দের লাল রঙের শাড়ি,
এখন তাড়াতাড়ি করে এই শাড়িটা পরে রেডি হয়ে নাও। আর হ্যাঁ, এখানে একটা ফুলের গাছরা আছে, ওটা চুলে দিবে, তোমাকে খুব সুন্দর লাগবে। এদিকে রাকিবের হাত থেকে শাড়িটা নিয়ে নদী রুমে চলে গেল, কিন্তু সে তো শাড়ি পরতেই পারে না। প্রায় আধা ঘন্টা চেষ্টা করছে শাড়ি পরার জন্য, কিন্তু সে কোনোভাবেই পেরে উঠছে না। আর তখনই তার শাশুড়িমার রুমে আসে, দেখে নদী কোনোভাবেই শাড়িটা পরতে পারছে না। তাই তিনি নদীকে বলেন, আরে বোমা, এটা তুমি কি করছো? শাড়ি পরছো নাকি কলা গাছে কাপড় পেঁচিয়ে রাখছো? তুমি আমার কাছে দাও, আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তুমি শাড়ি পরতে পারো না সেটা আমাকে বললেই পারতে, আমি নিজের হাতে কত সুন্দর করে তোমাকে শাড়ি পরিয়ে দিতাম। যেন আমি যখন এ বাড়ির বউ হয়ে এসেছিলাম, তখন পাড়ার যত মেয়ের বিয়ে হতো তাদের সবাইকে আমি শাড়ি পরিয়ে দিতাম। সবাই আমার শাড়ি পরা খুব পছন্দ করত। আর এখন কিনা আমার বৌমা শাড়ি পরতে পারে না। আসলে আম্মু, আমি তো এর আগে কোনোদিনও শাড়ি পরিনি, তাই শাড়ি কিভাবে পরতে হয় সেটা আমি জানি না, তাই শাড়ি পরতে পারছিলাম না। যাই হোক, এখন আপনি চলে এসেছেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আপনি নিজের হাতেই আমাকে এই শাড়িটা পরিয়ে দিন। রাকিবের আম্মু তখন নদীর হাত থেকে শাড়িটা খুলে নিয়ে আর তারপর নিজের হাতে তার বৌমাকে অনেক সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। আদিম যুগের মানুষও এত সুন্দর করে শাড়ি পরতে পারে, এটা নদী এই প্রথমবার দেখলো। যাই হোক, অবশেষে নদী তার শাশুড়ি মাকে বলল, সো বিউটিফুল আম্মু, আপনি তো অনেক সুন্দর শাড়ি পরাতে পারেন। সত্যি আপনার শাড়ি পরানোটা অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদি কেউ সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দিত, তাহলে আমি প্রতিদিন শাড়ি পরতাম। জানেন আম্মু, আমি না ছোটবেলা থেকেই কখনো মায়ের আদর পাইনি। মায়ের আদর ভালোবাসা কেমন হয় সেটা আমি জানি না। আপনাকে দেখতে কেন জানি না আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। আজ যদি আমার মা বেঁচে থাকে, তাহলে হয়তো আমার মা আমাকে প্রায় শাড়ি পরিয়ে দিত, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে দিত। আমার খুব ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্য, আমার তো আর মা নেই। বৌমা প্লিজ এভাবে বলো না। তোমার মা বেঁচে নেই তো কি হয়েছে, আমি তো বেঁচে আছি। তোমার যা প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি তো তোমার মায়ের মতোই, আমি তোমার শাশুড়ি, আমাকে তুমি মা বলে ডাকো। তাহলে আমি কি তোমার মায়ের মতো তোমার আবদারগুলো পূরণ করতে পারবো না? আমি যদি আমার মেয়ের আবদারগুলো পূরণ করতে পারি, তাহলে অবশ্যই তোমার আবদারগুলো পূরণ করতে পারবো। সত্যি আম্মু, আমার আব্বু একদম ঠিক কথাই বলে। গ্রামের মানুষরা সত্যি অনেক ভালো, সবার সঙ্গে কত সহজে মিশে যেতে পারে, সবার সঙ্গে কত ভালো আচরণ করে। কিন্তু শহরের মানুষের মাঝে এরকম মানসিকতা, এরকম মিশুক স্বভাব আমি কখনোই দেখিনি। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সব সময়। এভাবে বসে বসে গল্প করতে থাকে বউ শাশুড়ি মিলে। আর এদিকে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। বাড়ির বাইরে সবাই তাদের জন্য বসে বসে অপেক্ষা করছে, কিন্তু তারা শাশুড়ি বৌমা এদিকে গল্প করে যাচ্ছে। তাই নদীর আপু রাকিবকে বলল, রাকিব, একটু ভিতরে গিয়ে দেখো তারা শাশুড়ি বৌমা রেডি হয়েছে কিনা। তারা শাশুড়ি বৌমা যদি রেডি হয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসো। আমার তো বিয়ে বাড়িতে যেতে আর তর্স হয়েছে না। আমি সে কখন থেকে অপেক্ষা করছি বিয়ে বাড়িতে যাব, আর গ্রামের বিয়েতে কবজি ডুবে খাবো। আব্বু, আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই তাদের দুজনকে নিয়ে আসছি। আমার মনে হয় তারা দুজনে গল্প করতে লেগে গেছে। আমি তো আমার আম্মুকে খুব ভালো করে চিনি। আমার আম্মুর কাছে কোনো মানুষ আসলে অন্তত 2 ঘন্টা বসে গল্প করে, আর সেখানে আপনার মেয়ে তো তার নিজের পুত্রবধূ, সে মনে হয় আপনার মেয়েকে বশ করে ফেলেছে। এই বলে রাকিব ভিতরে চলে আসলো। আর রুমে এসে দেখি সত্যি সত্যি তারা দুজনে একসঙ্গে বসে কত গল্প করছে। রাকিব অবাক নয়নি তাকিয়ে দেখছে, আর তখনই তার আম্মু তাকে দেখে ফেলে আর বলে, কি ব্যাপার রাগিব, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস কেন? আমি তোমাদের কথা শুনতে যাব কেন? আমি তোমাদেরকে বলতে এসেছিলাম তোমাদের রেডি হওয়া শেষ হয়েছে নাকি। ওদিকে আব্বু কতক্ষণ ধরে বসে আছে বিয়ে বাড়িতে যাবে বলে। আব্বু তো আমাকে বলেছে আর দেরি করে বিয়ে বাড়িতে গেলে বিয়ের খাবারই শেষ হয়ে যাবে, উনি নাকি খেতেই পাবেন না। হ্যাঁ, সেটা তো একদম ঠিক কথাই বলেছে। আসলে বউ শাশুড়ি মিলে গল্প করছিলাম তো, কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। বৌমা চলো তাড়াতাড়ি। বলে। এরপর সবাই মিলে বিয়ে বাড়িতে চলে আসে। আর সারাদিন বিয়ে বাড়িতে অনেক আনন্দ উল্লাস করে আজকের দিনটা। কিন্তু নদী অনেক খুশি ছিল, আজ তার খুব ভালো লাগছে।
সত্যি সে যখন শহরে বড় হয়েছে তখন খেলাধুলা বা মেলামেশা করার জন্য সেরকম কাউকে পায়নি, আর এখন গ্রামে এসে কত মানুষ পাচ্ছে, সবাই তাকে কত ভালোবাসে। সবাই তার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য ছুটে আসে, কেউ বা একটা ফটো তোলার জন্য। এভাবে সারাদিন শেষে সবাই আবার রাকিবদের বাড়িতে চলে আসে। রাতের বেলা রাকিবের আম্মু রান্না করছিল, আর তখনই নদী তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় আর তার শাশুড়ি মাকে বলে, আম্মু কি রান্না করছেন বলেন, আমি আপনাকে হেল্প করি। আরে না বৌমা, সেটার কোনো প্রয়োজন হবে না। তুমি লাকড়ির চুলায় রান্না করতে পারবে না। তুমি আমার পাশে বসে থাকো, আমি তোমার সঙ্গে গল্প করি, তাহলেই আমার হবে। আমাকে কোনো সাহায্য করতে হবে না। আম্মু আমার বসে থাকতে ভালো লাগছে না, আপনি বলুন না আমি আপনাকে কিছু একটা সাহায্য করি। তোমাকে বললাম না আমাকে কোনো সাহায্য করতে হবে না। তুমি চুপচাপ এখানে বসে থাকো, তুমি আমার সঙ্গে গল্প করো, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা আম্মু একটা প্রশ্ন করি আপনাকে, আব্বু মারা গিয়েছে কত বছর হলো? আচ্ছা আম্মু আপনাকে একটা প্রশ্ন করি, আব্বু মারা গিয়েছে কত বছর হলো? দিয়ার বয়স যখন 3 মাস তখন তোমার শ্বশুর আব্বু একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আর এরপর থেকে আমি নিজের হাতে 2টো সন্তানকে মানুষ করেছি। কি বলেন আম্মু, আমি তো এটা বিশ্বাসই করতে পারতেছি না। গ্রামের মানুষ হয়ে কোনো চাকরি বাকরি না করে আপনি 2 সন্তানকে মানুষ করেছেন, এটা আমি জাস্ট বিশ্বাস হচ্ছে না। জানেন শহরে থাকি, এত বড় একটা কোম্পানি চালাই, তারপরেও সংসার করতে ভয় লাগে আমার। দেখো মা, ভয় পাওয়ার কিছুই নেই, শুধু আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা রাখতে হয়। আল্লাহ সকল ফয়সালার মালিক। আল্লাহ চাইলে আমাদেরকে খুব ভালো রাখতে পারেন, আবার আল্লাহ চাইলে আমাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারেন। আমাদের উচিত সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তাছাড়া আমরা গ্রামে থাকি বলে আমাদের আর্থিক অবস্থা কিন্তু অতটাও খারাপ নয়। তোমার শ্বশুর মশাই কিন্তু আমাদের জন্য মোটামুটি কিছু টাকা পয়সা আর যথেষ্ট জায়গা জমি রেখে গিয়েছিলেন, যেগুলো দিয়ে আমি 2টা বাচ্চার পড়াশোনা আর খাবার খরচ এতদিন ধরে জুগিয়ে এসেছি। আর এখন তো রাকিব মোটামুটি একটা চাকরি করে, তা দিয়ে মাসাল্লাহ আমাদের চলে যায় খুব ভালোই। এই তো দিয়া এই বছর কলেজ শেষ করলো, এখন ভার্সিটিতে ভর্তি হবে। রাকিব তো বলেছে দিয়াকে ভার্সিটিতে ভর্তি করাবে কলেজে নিয়ে। আমি তো একা একা এখানে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। কোনো সমস্যা নেই আম্মু, আমি আপনাদেরকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষ মনে হয় অন্যরকম, আমি তাদের সঙ্গে মিশতে পারবো না, কিন্তু এখানে এসে আমি ঠিক অন্যরকম মনে হচ্ছে। সবাই কত মিশুক, সবাই সবার সঙ্গে কত ভালো আচরণ করে, আর তাছাড়া আপনার তো কোনো তুলনাই হয় না। সত্যি আমি আপনাদের না দেখে বুঝতেই পারতাম না গ্রামের মানুষ এতটা ভালো হয়। কিন্তু ভাবি, ভাইয়া তো বলছে তোমাকে নাকি এখানে রেখে আর শহরে নিয়ে যাবে না। আমার কোনো সমস্যা নেই, তোমার ভাইয়া যদি আমার ব্যবসা সামলাতে পারে তাহলে আমি গ্রামে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আম্মু যথেষ্ট ভালো মনের মানুষ, ওনার সঙ্গে থাকতে আমার কোনো সমস্যা নেই। জানো আমি জন্মের পর আমার মাকে দেখতে পাইনি, মায়ের আদর স্নেহ ভালোবাসা কী জিনিস সেটা আমি বুঝতে পারিনি। যদিও সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়েছিল, আমার বাবা আমাকে কখনোই কোনো জিনিসের অভাব বোধ করতে দেয়নি, কিন্তু মায়ের অভাব সে কখনোই পূরণ করতে পারেনি। জানো আমার বাবা চাইলেই একটা বিয়ে করে নিতে পারতো, কিন্তু আমার বাবা সব সময় আমার চিন্তা করতো। আমার বাবা সব সময় এটা চিন্তা করতো, ঘরে সৎ মা আসলে আমাকে কখনোই নিজের সন্তানের মতো ভালোবাসবে না। সেই চিন্তা করে আমার বাবা আর বিয়ে করেনি। হ্যাঁ, সেটা আমি ভাইয়ের কাছে শুনেছি। ভাবি, আমি তো ভাইয়ের কাছে আরো একটা কথা শুনেছি, তুমি নাকি ভাইয়ের কাছে থাকতে চাও না। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। এতদিন তোমার ভাইয়াকে আমার একটুও ভালো লাগতো না। তাছাড়া তোমার ভাইয়া আমার সাথে বয়সে অনেক ছোট, আমি আমার বন্ধুদের সামনে তাকে নিয়ে যেতে পারতাম না। বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করতো, সোসাইটিতে কারোর সঙ্গে তাকে পরিচয় করে দিতে পারতাম না। আমার বন্ধুরা তাদের হাজবেন্ডকে নিয়ে বিদেশে ট্যুরে যেত, তখন তো আনন্দ উল্লাস করতো, ক্লাবে যেত, পার্টি করতো, কিন্তু আমি কোনো কিছুই করতে পারতাম না। যখনই তোমার ভাইয়াকে আমি আমার বন্ধুদের সামনে নিয়ে যেতাম তখনই তারা সবাই এটা নিয়ে হাসাহাসি করতো, বলতো আমি আমার নিজের চাইতে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করেছি। কেন কেন বিয়ে করলাম? আমি কি সম্পত্তির লোভে পড়েছি নাকি অন্য কিছু? আমি তখন তাদেরকে কোনো উত্তর দিতে পারতাম না।
চুপচাপ কান্না করতে করতে সেখান থেকে চলে আসতাম। আর মনে মনে ভাবতাম কেন আমার সঙ্গে এরকমটা হলো, আমার আব্বু কেন জানি শুনে আমাকে এত বড় একটা কষ্ট দিল। এমনিতেই জন্মের পর থেকে মাকে দেখতে পাইনি, এমনিতেই আমার খুব কষ্ট লাগে, তার উপর আবার এরকমটা হলো আমার সঙ্গে। কিন্তু বিশ্বাস করো, আমি যখন থেকে গ্রামে এসেছি তখন থেকে কেন যেন আমার চিন্তা ভাবনা, মন মানসিকতা একদম উল্টে গেছে। আমার মনে হচ্ছে তোমার ভাই আমার জীবনে পারফেক্ট মানুষ। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। তুমি নিজের ভাগ্যবান মনে করতে পারো যে তুমি আমার ভাইয়ের নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। জানো, ভাইয়া যখন এখানে থেকে পড়াশোনা করতো, কলেজের মেয়েরা বগার ছেলেদের মতো আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করতো একটাবার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু ভাইয়া সেসব ধার ধারতো না। কলেজে পিরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, আর তারপর তোমার সঙ্গে পরিচয় হয়। তারপরে ঘটনা তো তুমি জানোই। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছ। তোমার ভাইয়ার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে যা কিছু করেছি সব কিছুর জন্য। আমি জানি না তোমার ভাইয়া ক্ষমা করবে কিনা, কিন্তু তারপরও আমার মনে হয় তোমার ভাইয়ার কাছে আমার একবার ক্ষমা চাওয়া উচিত। সেটা তো প্রয়োজন নেই বৌমা। আমার ছেলে অনেক ভালো। আমার ছেলে হিসেবে আমি বলছি না, সত্যি আমার ছেলেটা অনেক ভালো। তোমার প্রতি তার কোনো অভিযোগ নেই। আমি প্রতিদিন যখন তাকে ফোন করতাম, সে আমাকে বলতো তুমি তাকে রান্না করে এটা ওটা খাইয়েছো, কিন্তু কোনো দিন তোমার বিরুদ্ধে এইটুকু অভিযোগ পর্যন্ত করেনি। আজ আমি তোমার আব্বুর কাছে শুনলাম তুমি নাকি কখনো বাড়িতে রান্নাঘরে পা পর্যন্ত দাও না। সেখানে আমার ছেলে তোমার নামে কত প্রশংসা করত। আমি বুঝতে পেরেছি আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে। বৌমা প্লিজ, তোমার মনে হিংসা বিদ্যা ছড়িয়ে গেলে আমার ছেলেটাকে ভালোবাসো, দেখো জীবনে অনেক সুখী হবে। এরপর দিয়া আর রাকিবের আম্মু নদীকে অনেকক্ষণ বোঝালো। নদীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আসলে কথাগুলো সত্যি। রাকিব নদীকে অনেকটাই ভালোবাসে, তা না হলে এত কিছুর পরও রাকিব নদীদের বাড়িতে পড়ে থাকতো না। এভাবেই কথা বলতে বলতে রাতের রান্নাবান্না শেষ হয়ে গেল। তারপর সবাই মিলে একসঙ্গে মেঝেতে পাটি পেতে বসে খাবার খেয়ে নিল। তারপর গতকালকের মতো আজকেও সবাই মিলে উঠানে বসে রাত 2টা পর্যন্ত গল্প গুজব করলো। তারপর সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। আর এদিকে নদী রুমে চলে আসে। নদী রুমে এসে রাকিব বিছানা গোছাচ্ছে। এটা দেখে নদী রাকিবকে বলে, কি করছো তুমি? তুমি এখানে এসে দাঁড়াও, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। আরে না, সেটার কোনো প্রয়োজন হবে না। তাছাড়া আমি তো তোমাকে তোমাদের বাড়িতে কখনোই বিছানা গোছাতে দেখিনি। আমি নিজেই গুছিয়ে নিতে পারবো, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে এসেছি, কোনো সমস্যা নেই। তুমি এদিকে এসে দাঁড়াও, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। তখনই নদী রাকিবের হাত ধরে বিছানায় এনে বসালো। আর তারপর রাকিবের পাশে বসে বলতে লাগলো, এই নাও তোমার বিছানা তৈরি, এবার ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু আমাকে ঘুম থেকে ডেকে তুলবে, তারপর দুজনে মিলে হাঁটতে যাব। আচ্ছা, আজ তুমি আমার সঙ্গে এত ভালো আচরণ করছো। তোমাকে তো কখনোই আমার সঙ্গে এত ভালো আচরণ করতে দেখা যায়নি। এই বলে রাকিব বিছানায় এসে শুয়ে পড়তে চায়। আর তখনই নদী তার বুকের উপর শুয়ে পড়ে আর বলে, আই এম সরি রাকিব, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতদিন যা কিছু করেছি সব কিছুর জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ তুমি আমার উপর আর অভিমান করে থেকো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন বলছো? তুমি আবার আমার সঙ্গে কি করলে? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, সেগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই আমি তোমার সঙ্গে এরকম আচরণ করব না। তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ, এটা আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি। নদী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে এসে নাকি ভূতে ধরেছে যে এই কথাগুলো বলছো? দূর যাও, তোমার সঙ্গে ভালো কথা বলতেই নেই। তুমি তো ভালো কথা বুঝবেই না, উল্টো আরো কথা শুনিয়ে দেবে আমাকে। ভূতে ধরতে যাবে কেন? আমি সত্যিই দুঃখিত, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বয়ফ্রেন্ডের কথা কখনোই তোমাকে বলবো না। আমি তোমার কাছে সারা জীবন থাকতে চাই। প্লিজ রাকিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমার ভালোবাসায় আমাকে বেঁধে রাখো। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি কি কখনো তোমাকে বলেছি নাকি যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, অনেক দূরে চলে যাও? আমি তোমার সঙ্গে থাকতে চাই না বলেছি কখনো এই কথাগুলো? না, তুমি আমাকে এই কথাগুলো কখনোই বলনি। তাই তো তোমাকে বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যেতে চাই না। আমি সারা জীবন তোমার কাছে থেকে যেতে চাই। তোমার ভালোবাসা আমি বুঝতে পেরেছি। সত্যি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তোমার এই ভালোবাসাটাকে আমি হারাতে চাই না।
আমি তো তোমার চাইতে বয়সে ছোট। তুমি বন্ধুদের সঙ্গে আমাকে নিয়ে যেতে পারো না? তোমার সোসাইটি, তুমি আমার জন্য মুখ দেখাতে পারো না? তুমি আমার সঙ্গে থাকলে তো তোমার এই অর্পণা ইচ্ছেগুলো কখনোই পূর্ণ হবে না। তাছাড়া তুমি তো আমাকে বলেছো কিছুদিনের মধ্যে তোমার বয়ফ্রেন্ড বাংলাদেশে চলে আসছে। প্লিজ রাকিব, আমি এই কথাগুলো আর মনে করতে চাই না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে কখনোই যাব না। কেন জানো, আমি আমার মাকে ফিরে পেয়েছি। আমার মা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেলেও আবার আমার জীবনে ফিরে এসেছেন। আমি আমার মাকে আর হারাতে চাই না। প্লিজ রাকিব, তুমি আমাকে মা ছাড়া করো না। তাই বুঝি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে যাও আর আমি ঢাকায় চলে যাই। ঠিক আছে, তাহলে তাই করো। আমি আর ঢাকায় ফিরে যেতে চাই না। আমি আমার মায়ের কাছ থেকে যেতে চাই না। জানো, আম্মু খুব ভালো মানুষ। আম্মু আমাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করেন, কত ভালোবাসেন। আমি আম্মুকে ছেড়ে যেতে চাই না। আর যদি ঢাকায় যেতেই হয় তাহলে আম্মুকে নিয়ে তারপরে যাব। আচ্ছা ঠিক আছে, এসব ব্যাপারে পরে কথা বলা যাবে। এখন রাত 2:30 বেজে গেছে, ঘুমাবে চলো। এই বলে রাকিব বিছানায় এসে শুয়ে পড়তে চায়, আর তখনই নদী তার বুকের উপর শুয়ে পড়ে আর বলে, এই আমার না আদর পেতে ইচ্ছে করছে, একটু আদর করে দিবে আমায়? ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো বাসরাতে? আপনার সঙ্গে জোর করে আমাকে বাসর করতে হয়েছিল। যতবার আপনার কাছে গিয়েছি ততবারই আপনাকে জোর করে আমার সব করতে হয়েছে। আর আজ কি না আপনি নিজের থেকে এসব বলছেন? এই ফাজিল ছেলে, একদম আমাকে আপনি আপনি করে বলবে না। আমি তোমার বিয়ে করা বউ, আমাকে তুমি করে বলবে। আমাকে আমার নাম ধরে ডাকবে। আপনি আপনি করলে কেমন পর পর লাগে। ঠিক আছে বৌরানী, চলেন তাহলে আপনাকে আদর করি। এ বলে রাকিব নদীকে নিজের কাছে টেনে নেয়, আর নদীর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। আর এদিকে আজ নদীও রাকিবের সঙ্গে রেসপন্স করতে থাকে, কারণ আছে রাকিবকে মন থেকে মেনে নিতে পেরেছে। রাকিব আজ নদীর সম্মতি পেয়ে নিজের মন ইচ্ছা মতন নদীকে আদর করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই দুজনে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে যায়। প্রায় ঘণ্টাখানেক চলল তাদের এই ভালোবাসার আদান প্রদান। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ফজর আজান দিতে রাকিব নদীকে ঘুম থেকে ডেকে তুলে আর বলে, এই যে ম্যাডাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, গোসল করতে হবে। এটা গ্রামের বাড়ি, এখানে টিউবওয়েলের পাড়ে গিয়ে গোসল করতে হয়। সকাল হতেই সবাই ঘুম থেকে উঠে যাবে। আর সকালবেলা যদি আপনাকে কেউ এভাবে গোসল করতে দেখে তাহলে সবাই নিয়ে হাসাহাসি করবে। করলে করুক, তাতে আমার কি? আমার জামাইয়ের সঙ্গে আমি রোম্যান্স করছি, তাতে কারোর কোনো সমস্যা হবার কথা না। চুপচাপ ঘুম থেকে উঠো, এটা গ্রামের বাড়ি, সবার সামনে লজ্জায় পড়তে হবে। এই বলে রাকিব নদীকে টেনে বিছানা থেকে তুলে আর তারপর ফ্রেশ হতে চলে যায়। নদী ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়ে। এটা দেখে রাকিব বলতে থাকে, কি হলো, তুমি আবার এসে বিছানায় শুয়ে পড়লে কেন? আরে জামাই, রাতে 3:30 বাজে ঘুমালাম, আর এখন ভোর 5টা বাজে, আমার ঘুম হয়নি। চলো আসো, দুজন একসঙ্গে ঘুমাবো। রাকিব তখন আর কোনো কথা না বলে চুপচাপ নদীর সঙ্গে বিছানায় চলে আসলো। আর তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এভাবেই শুরু হলো তাদের নতুন একটা ভালোবাসার গল্প। ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের প্রেমের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রেমের গল্পে। এ পর্যন্ত সবাই অপেক্ষা করুন।